আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা অধ্যায় বিষয়ের ঝুঁকি ও মুনাফার হার যে অধ্যায়টি, সে অধ্যায়টির নিয়ে আজকে আমরা একটি ক্লাস সাজিয়েছি। আজকে আমরা ফিন্যান্স বিষয়ের ম্যারাথন ক্লাসে আজকে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা এই ঝুঁকি ও মুনাফার হার অধ্যায়টি খুঁটিনাটি জিনিসগুলো আলোচনা করব এবং পরীক্ষায় আসার মতো যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো আলোচনা করব। ক্লাসটি শুরু হওয়ার কথা ছিল আমাদের 9:30। আমি আসলে একটু ব্যস্ততার কারণে ক্লাসটি শুরু করতে একটু লেট হয়েছে। তোমরা অবশ্যই পুরো ক্লাস জুড়ে থাকবে। আজকের ক্লাসে আমি তোমাদের এই ঝুঁকি ও মুনাফার হার অধ্যায়ের কি কি প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেরকম আমি 4-5টি মডেল অঙ্ক নিয়ে আজকে ক্লাসটি সাজিয়েছি। আজকে ক্লাসে আমি তোমাদের পরীক্ষায় যে ঘুরিয়ে পেঁচে যে টপিকগুলো আসতে পারে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। যেহেতু এই অধ্যায়টি তোমাদের সবারই পছন্দের একটা অধ্যায়, সে অধ্যায়ে কিভাবে তোমরা ফুল আনসার করবে এবং সঠিক আনসারটি করতে পারবে সেটি আমি তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার সাউন্ড ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা এবং তোমরা দেখতে পাচ্ছ কিনা সেটি আমাকে একটু কষ্ট করে জানাবে। কে কে ইতিমধ্যে ক্লাসে জয়েন করেছো? আমি ইনশাআল্লাহ আগামীকাল তোমাদের অর্থের সময় মূল্য এবং মূলধন বাজেটিং এই অধ্যায়টির উপর ক্লাস দেওয়ার চেষ্টা করব, যেন তোমাদের এই অধ্যায়টির যে অধ্যায়গুলো তোমাদের সমস্যা সেগুলো ইনশাআল্লাহ আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ক্লাসে কে কে জয়েন করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ক্লাসটি শেয়ার করে দিবে। ক্লাসটি শেয়ার করে ডান লিখে দিবে। ক্লাস দেওয়ার চেষ্টা করব। আমার সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ইতিমধ্যে যারা জয়েন করেছো আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাও। আমার সাউন্ড ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। আজকের ক্লাসে আমি এই অধ্যায়ের যে সূত্রাবলীগুলো রয়েছে সেগুলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে লিখেছি যে উইথ প্রবাবিলিটি, মানে এই সূত্রগুলো হচ্ছে সম্ভাবনা সহ।
সম্ভাবনা সহ, আর উইথআউট প্রবাবিলিটি হচ্ছে সম্ভাবনা ছাড়া। তোমরা জানো যে সম্ভাবনা সহ এবং সম্ভাবনা ছাড়া দুই রকম অঙ্ক পরীক্ষায় আসে। তাহলে সম্ভাবনা সহ এবং সম্ভাবনা ছাড়া যে প্রশ্ন সূত্রগুলো সেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথম সূত্রটি হচ্ছে রিস্ক এন্ড রিটার্ন, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হচ্ছে প্রত্যাশিত আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার, তুমি যেটাকেই বুঝো সেটাই। আর আমরা যদি এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটাকে আমরা আদর্শ বিচ্যুতি নামে চিনি, আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান। আর ভেরিয়েন্স আমাদের ইন্টারমিডিয়েটে প্রয়োজন হয় না। আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, এটাকে আমরা বিভেদাঙ্ক, এই বিভেদাঙ্ক। আর ডান পাশের গুলো সেম নামগুলোই। তো প্রত্যাশিত আয়ের হার সূত্রটি হচ্ছে আর বার সমান সামেশন আর আই ইন্টু পি আই। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সূত্রটি হচ্ছে সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কয়ার ইন্টু পি আই, পুরোটার উপর রুট ওভার থাকবে। আর এই চিহ্নটি হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ বিচ্যুতি চিহ্ন। আর 4 নাম্বার অর্থাৎ আমাদের যে রুলস অনুযায়ী 3 নাম্বার যে সূত্রটি, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বা বিভেদাঙ্ক। এই বিভেদাঙ্ক সূত্রটিকে আমরা বলবো সিবি, সি দিয়ে কোএফিসিয়েন্ট এবং বি দিয়ে হচ্ছে ভেরিয়েন্স। উপরে আমরা আদর্শ বিচ্যুতির মানটা বসাবো, নিচে প্রত্যাশিত আয়ের হারের মান বসাবো এবং গুণ দিব 100 দিয়ে, তাহলে পেয়ে যাবো আমরা বিভেদাঙ্ক। তো আমরা জানি যে এই অধ্যায়ের সবচেয়ে সহজ 3টি রিকোয়ারমেন্ট, আর এই রিকোয়ারমেন্টগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পাশাপাশি আমাদের পোর্টফোলিওর যে টপিকগুলো থাকবে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। কে কে এখন পর্যন্ত ক্লাসে জয়েন করেছো একটু কমেন্ট করে জানাও, এবং সাউন্ড ক্লিয়ার কিনা সেটা জানাও। আচ্ছা, সাজেদা জয়েন করেছো। আমরা চলে যাচ্ছি পরের সূত্রাবলীর মধ্যে। এখানে দেখো লেখা আছে কোভেরিয়েন্স। এই কোভেরিয়েন্স আসলে আমাদের ইন্টারমিডিয়েটে প্রয়োজন হয় না। কোরিলেশন সেটাও প্রয়োজন হয় না অঙ্কের ক্ষেত্রে। কিন্তু পোর্টফোলিও যে রিটার্ন, সেটা হচ্ছে পোর্টফোলিও আয়ের হার। পোর্টফোলিও আয়ের হার, এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটি রিকোয়ারমেন্ট, পোর্টফোলিও আয়ের হার, যেটা আমরা আর বার পি বলি। সামেশন আমরা লিখবো আর বার এ ইন্টু ডব্লিউ এ প্লাস আর বার বি ইন্টু ডব্লিউ বি। লাস্ট 4 নাম্বার হচ্ছে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে সিগমা পি বের করবো আমরা। এখানে দুটি সূত্র, আমরা প্রথম সূত্রটি সবাই ব্যবহার করি ইন্টারমিডিয়েটে, কিন্তু এই 2 নাম্বার সূত্রটিও কিন্তু পরীক্ষা আসতে পারে, সেটি নিয়ে আমি একটু কথা বলবো। সবাই অবশ্যই যারা এই অঙ্কটি আনসার করবে, তোমরা অবশ্যই এই জায়গাটা একটু খেয়াল করো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে আমরা আদর্শ বিচ্যুতির যদি পোর্টফোলিও চাওয়া হয়, যেটা বাংলা হচ্ছে, বাংলা কয়েকটি বাংলা রয়েছে এখানে। তো পোর্টফোলিও ঝুঁকি, পোর্টফোলিও এই ঝুঁকি, আর একটা হচ্ছে পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি। ঠিক আছে, পোর্টফোলিও পরীক্ষায় কিভাবে প্রশ্নটি চাওয়া হয় সেটি অবশ্যই মডেল অঙ্কের মধ্যে আমি বুঝিয়ে দিব। পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি, এই হচ্ছে এই রিকোয়ারমেন্টের বাংলা নাম। তো এই পোর্টফোলিও ঝুঁকি বা পোর্টফোলিও আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে আমাদের প্রথম সূত্রটি আমরা সবাই ব্যবহার করি, কিন্তু 2 নাম্বার সূত্রটি ব্যবহার করাই কম। আমি এখানে প্রথম সূত্রটি বলছি, সিগমা এ স্কোয়ার ইন্টু ডব্লিউ এ স্কোয়ার প্লাস সিগমা বি স্কোয়ার ইন্টু ডব্লিউ বি স্কোয়ার প্লাস 2 ইন্টু সিগমা এ সিগমা বি ডব্লিউ এ ডব্লিউ বি। আর যেটাতে আমরা কোরিলেশন মানে সি ও আর এ বি। যদি প্রশ্নে সি ও বি থাকে, আমি আবার বলছি, প্রশ্নে যদি সি ও বি ডাইরেক্ট মান দেওয়া থাকে, সি ও বি এত % বা পয়েন্ট এত, তাহলে মনে রাখতে হবে সি ও বির পরিবর্তে আমার মূল সূত্রের কোন জিনিসগুলো আসবে না। দুইটা সূত্রের ডিফারেন্সটা আমি বোঝাচ্ছি। সি ও বি এর পরিবর্তে আমাদের এই সি ও বির মধ্যে কি থাকে? এই সি ও বি হচ্ছে কোভেরিয়েন্স। এর মধ্যে কি কি থাকে? সিগমা এ থাকে, সিগমা বি থাকে এবং সি ও আর এ বি থাকে। তাহলে আমার এখান থেকে এই সি ও আর এ বি, সি ও বির মধ্যে রয়েছে, সিগমা বিও রয়েছে, সিগমা এও রয়েছে। তাহলে সিগমা এ বি এবং সি ও আর, এই 3টি সবুজ কালার মার্ক করা, এই 3টে কিন্তু সি ও বি এর ভিতরে থাকার কারণে আমরা কিন্তু 2 নাম্বার সূত্রটিতে শুধু 2 লিখেছি, এখানে 2 ডব্লিউ এ ডব্লিউ বি লিখেছি এবং সি ও বি লিখেছি। এখানে আমরা সিগমা এ সিগমা বি এবং সি ও আর লিখিনি,
কারণ COR এর ভিতরেই আমাদের COR এবং সিগমা এ সিগমা বি গুণ দিলে কিন্তু আমরা COB কোএফিসিয়েন্ট কোভেরিয়েন্স পেয়ে যাব। ঠিক আছে, মাঝে মাঝে প্রশ্ন কঠিন করলে COB দিয়েও মান দেওয়া থাকতে পারে। তাহলে COB দেওয়া থাকলে সরাসরি ইংরেজিতে লেখা থাকবে, আর COR যেটা কোরিলেশন সেটার বাংলা হচ্ছে সহসম্বন্ধ। যদি সহসম্বন্ধ দেওয়া থাকে তাহলে ধরে নিতে হবে আমাদের প্রথম সূত্রটি ব্যবহার করব। ইন্টারমিডিয়েটে প্রথম সূত্রটি বেশি আসে, তারপরে আমি দুইটা সূত্রই আলোচনা করে দিলাম। আমরা চলে যাচ্ছি মডেল অঙ্কে। আমি এখানে যে মডেল অঙ্কটি সাজিয়েছি এখানে অনেকগুলো রিকোয়ারমেন্ট দিয়েছি, ইনশাআল্লাহ এই অঙ্কটি থেকেই তোমরা একটি অঙ্ক পরীক্ষা কমন পাবে। জনাব মুস্তাফিজ এ প্রকল্প বা বি প্রকল্পের বিনিয়োগের কথা ভাবছেন। উনি যে কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করবেন এই কথা ভাবছেন। প্রকল্প দুটির প্রত্যাশিত তথ্যাদি নিম্নরূপ। এখানে দেখো যে অর্থনৈতিক অবস্থা দেওয়া আছে আমাদের তিনটে অবস্থা, এখানে সালও দেওয়া থাকতে পারে। এখানে আমাদের দেওয়া সম্ভাবনার মাত্রা দেওয়া আছে। সম্ভাবনা মানে হচ্ছে আমরা বলবো PI, সম্ভাবনা মানে হচ্ছে PI। আর আয়ের হার হচ্ছে, দেখো প্রকল্প এ এবং প্রকল্প বি থেকে দুইটি আয়ের হার দেওয়া আছে, যেটা হচ্ছে RI। তো PI এবং RI এর মান দেওয়া রয়েছে। RI রয়েছে দুটি, একটি এ প্রকল্পের জন্য একটি বি প্রকল্পের জন্য, আর সম্ভাবনা কিন্তু একটি রয়েছে, যে সম্ভাবনা কিন্তু দুটি প্রকল্পের ক্ষেত্রে ব্যবহার হবে। এখানে আমরা বক্সের নিচে আরেকটি উদ্দীপক দেখতে পাচ্ছি, যেখানে অন্যদিকে মিস্টার খালেক এমন একটি সিকিউরিটিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন যার বিটার মান হচ্ছে 1.5। উল্লেখ্য যে বাজার আয়ের হার হচ্ছে 12% এবং ঝুঁকিমুক্ত আয়ের হার হচ্ছে 5%। ঝুঁকিমুক্ত আয়ের হারের বিকল্প নাম হচ্ছে ট্রেজারি বিলের আয়ের হার। আমি যে অবলিক চিহ্নগুলো দিয়েছি অবশ্যই এই এরকম পরীক্ষায় থাকবে না, এই অবলিক চিহ্নগুলোর যে কোনো একটি নাম থাকবে। আমি এখানে বিকল্প নাম ব্যবহার করার জন্য আমি অবলিক চিহ্ন দিয়েছি। ঝুঁকিমুক্ত আয়ের হারের আরেকটি নাম হচ্ছে ট্রেজারি বিলের আয়ের হার। ঠিক আছে, তাহলে এইখানে যে বক্সের নিচে যে দুইটি লাইন রয়েছে এই দুইটি লাইন সম্পূর্ণ আলাদা একটি উদ্দীপক, অর্থাৎ বক্সের যে উদ্দীপক এই উদ্দীপকের সাথে এই নিচের দুটি লাইনের উদ্দীপক সম্পূর্ণ আলাদা তথ্য, এখানে বক্সের সাথে এর কোনো সম্পর্কই নেই। তাই আমি ক নাম্বার প্রশ্নটি দেখো, আমি মিস্টার খালেকের উদ্দীপক ছিল এই জায়গাটাতে, আমরা ক নাম্বার প্রশ্নে চেয়েছি মিস্টার খালেকের। একটু খেয়াল করে আনসার করবে, কারণ অঙ্কটি কিন্তু জনাব মুস্তাফিজের। তো ক নাম্বারটা হচ্ছে আমাদের এই টপিকের সাথে সম্পর্কিত। খ নাম্বারে কিন্তু আমাদের দেখো এ প্রকল্পটির প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার বা প্রয়োজনীয় আয়ের হার নির্ণয় করো। এই যে প্রত্যাশিত আয়ের হার, গড় আয়ের হার, প্রয়োজনীয় আয়ের হার, এটি কিন্তু একই, এই তিনটি কিন্তু একই কথা, অর্থাৎ এই তিনটি কিন্তু আমাদের তিনটি একই কথা, এগুলো আমরা বার বলবো, বার বের করবো এখানে। তারপর হচ্ছে প্রকল্প এ এর আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান আমরা সিগমা এ বের করব। এ বলতে আমরা প্রকল্প এর জন্য আমরা এ লিখেছি। তারপর বলেছি জনাব মুস্তাফিজের জন্য কোন প্রকল্পটিতে বিনিয়োগ করা অধিকতর যুক্তিযুক্ত হবে, বিশ্লেষণ দাও। অথবা প্রশ্ন থাকতে পারে যে প্রকল্প বি অধিক ঝুঁকিপূর্ণ, উক্তিটি যথার্থতা বিশ্লেষণ করো। অথবা বলতে পারে তুমি কি তোমার মতে কোন প্রকল্পের ঝুঁকি কম তা বিভেদাঙ্কের মাধ্যমে বিশ্লেষণ করো। তাহলে এই প্রশ্নগুলোর মধ্যে যেভাবে মন্তব্য চাক না কেন আমাদেরকে সিবি বের করতে হবে। সিবির ক্ষেত্রে আমরা দুটি প্রকল্পের সিবি বের করতে হবে, এ প্রকল্পের সিবি বের করতে হবে, বি প্রকল্পের সিবি বের করতে হবে। কিভাবে এই রিকোয়ারমেন্ট গুলো করে আমি তোমাদের অঙ্ক করিয়ে দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আতিকা ইসলাম জয়েন করেছো, ওয়ালাইকুম সালাম। নুমান জয়েন করেছো, তাজিনা জয়েন করেছো। তোমরা ক্লাসটি শেয়ার, যারা জয়েন করেছো তোমরা ক্লাসটি শেয়ার করে দাও, এতে করে অন্যরা উপকৃত হবে এই অধ্যায়টি সম্পর্কে পূর্ণ ধারণা পাওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি অঙ্কের সমাধান করার জন্য। যদি সমাধান করার জন্য আমার একটু জায়গা প্রয়োজন, আমি একটু স্পেস নিয়ে নিয়েছি। এখানে ক নাম্বার প্রশ্নটি আমি রেখেছি, খেয়াল করো মিস্টার খালেকের যে অংশটি, মিস্টার খালেকের কিন্তু এখানে উদ্দীপকের নিচের অংশ। তো এই মিস্টার খালেকের যে অংশটি রয়েছে এই দুইটি লাইন, এই দুটি লাইন কিন্তু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি এখানে যদি এরকম মান দেওয়া থাকে, যেমন বিটার মান দেওয়া থাকে, অথবা বাজার আয়ের হার দেওয়া থাকে, বা ঝুঁকিমুক্ত আয়ের হার দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে আমাদের সূত্রটি কোন সূত্রটি ব্যবহার করব সেটি হচ্ছে, আমি বলেছিলাম যে ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল অনুযায়ী, এই অনুযায়ী আমরা সূত্র ব্যবহার করব। আমরা লিখব প্রত্যাশিত আয়ের হার।
আমরা লিখব, আমরা এটাকে আর বার না লিখে আমরা যদি সবচেয়ে বেশি ভালো হবে এক্সপেক্টেড রিটার্ন এভাবে যদি লিখি, ঠিক আছে, তো ই আর যদি লিখি সবচেয়ে ভালো হবে। তাহলে এর সূত্রটি আমরা কিভাবে লিখবো, যে খেয়াল করো আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা। এখানে আর এফ কি, আর এফ হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন। তো আমরা জানি যে ঝুঁকিমুক্ত আয়ের হার বা রিস্ক ফ্রি রিটার্ন হচ্ছে আমাদের এখানে কত পার্সেন্ট, 5%। তাহলে আমরা লিখবো এখানে 5%। তাহলে হচ্ছে আর এম মার্কেট রিটার্ন হচ্ছে আমাদের এখানে মার্কেট রিটার্ন 12%। দেখো বাজার আয়ের হার দেওয়া আছে 12%, এই 12%। তারপর হচ্ছে আমরা লিখবো বিটার মান, বিটার মান বির নিচে একটু লম্বা করে টান দিলে বিটার মান হয়ে যাবে, বিটার মান হচ্ছে 1.5। যদি প্রশ্নে বিটার মান দেওয়া না থাকে তাহলে বিটার মান হচ্ছে 1 ধরা যায়, ঠিক আছে, এটা এমসিকিউ তে কাজে লাগে। যদি প্রশ্নে বিটার মান দেওয়া না থাকে প্রয়োজনে বিটার মান হচ্ছে 1 ধরা যায়, ঠিক আছে। আর এফ হচ্ছে 5%, আমরা পার্সেন্ট যদি ব্যবহার করি এইভাবে রাখতে পারি, চাইলে আমরা 12% মাইনাস 5%, হ্যাঁ, ইন্টু হচ্ছে আমাদের বিটার মান হচ্ছে 1.5। এই যে 5% প্লাস 12 থেকে যদি 5 মাইনাস করে তাহলে হয় 7% ইন্টু হচ্ছে 1.5, ঠিক আছে। এই যে 5% প্লাস এই দুইটা গুণ দিলে হবে আমাদের 10.50%। এই পার্সেন্টেজটা শুধু সাথে বসবে, যোগ করলে হবে 15.50%। এ হচ্ছে আমাদের, তোমরা চাইলে এটাকে এই মানগুলোকে দশমিকে ব্যবহার করতে পারো, দশমিকে ব্যবহার করলে সবার শেষে কিন্তু 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের প্রত্যাশিত আয়ের হার বের করার সিএপিএম মডেল অনুযায়ী যে প্রত্যাশিত আয় বের করতে হয় কিভাবে সেটি শিখিয়ে দিলাম। যেখানে বিটার মান দেওয়া থাকবে, যেখানে বাজার আয়ের হার দেওয়া থাকবে এবং ঝুঁকিমুক্ত আয়ের হার দেওয়া থাকবে। পরীক্ষার মধ্যে কিন্তু অধিকাংশ সময় ঝুঁকিমুক্ত আয়ের হারের পরিবর্তে তারা ট্রেজারি বিলের আয়ের হার দিয়ে দেয়, তো ট্রেজারি বিলের আয়ের হারও কিন্তু ঝুঁকিমুক্ত আয়ের হার, ঠিক আছে। আর যদি এরকম বলা হয় যে বাজার ঝুঁকির মান, এখানে খেয়াল করো এই বাজার ঝুঁকির মান, বাজার ঝুঁকির মান যদি বলা থাকে সেটি কিন্তু বিটাকেই বোঝাবে, হ্যাঁ, এটা কিন্তু এই বিটাকেই বোঝাবে, বাজার ঝুঁকির মান কিন্তু বিটাকেই বোঝাবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে একটু। যদি বাজার ঝুঁকির হার আর বাজার ঝুঁকির মান কিন্তু এক নয়, বাজার আয়ের হার আর বাজার ঝুঁকির মান এক নয়, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট খ নাম্বার রিকোয়ারমেন্টে যাচ্ছি। তাহলে আমরা উদ্দীপকের নিচের দুটি বক্সের নিচে যে দুটি লাইন ছিল এই মিস্টার খালিকের, সেটি কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি, এটা কিন্তু আর করবো না। আমরা এখন পুরো কাজ করব শুধু উদ্দীপকের বক্সটি নিয়ে। এই উদ্দীপকের বক্সে আমরা দেখো সম্ভাবনা আমরা এখানে রেখেছি, অধিকাংশ অঙ্কই বোর্ডের সম্ভাবনা দিয়ে আসে, মাঝে মাঝে সম্ভাবনা ছাড়াও আছে। আজকে আমি ক্লাসে সম্ভাবনা ছাড়ার অঙ্ক করিয়ে দিব ইনশাআল্লাহ। এখানে খ নাম্বার দেখো বলা হয়েছে, খ নাম্বার প্রশ্নে এ প্রকল্পটির প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার বা প্রয়োজনীয় আয়ের হার নির্ণয় করো। এই যে প্রত্যাশিত আয়ের হার, গড় আয়ের হার বা প্রয়োজনীয় আয়ের হার, এটাকে আমরা বলবো কি আর বার বা গড় মুনাফার হারও বলা যায়। তো আমরা এখানে লিখবো খ নাম্বার রিকোয়ারমেন্ট। আমি এখান থেকে করে আসি অঙ্কটা। খ নাম্বার রিকোয়ারমেন্টে লিখবো আমরা প্রত্যাশিত আয়ের হার নির্ণয়, তাহলে এ প্রকল্পের, ঠিক আছে। তো আমরা সবার আগে প্রকল্প এ লিখে নিব। প্রকল্প এ যদি লিখে নেই তাহলে নিচে আর বারবার প্রকল্প লিখতে হবে না। তো আমরা এখন লিখব, আমরা জানি প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার, আমরা যে ক নাম্বারে করেছিলাম সেটি কিন্তু প্রত্যাশিত আয়ের হারে ছিল, সেটি সিএপিএম মডেল অনুযায়ী হয়েছিল, যেখানে বিটার মান বা বাজার ঝুঁকির মান দেওয়া ছিল। আমরা এটাকে আর বার বলবো, ঠিক আছে। এর সূত্রটি হচ্ছে সামেশন আর আই ইন্টু পি আই। সামেশন দিয়ে বোঝানো হয় যোগফল, যেহেতু আমাদের এখানে 3টি বছর রয়েছে, মানে 3টি অবস্থা রয়েছে, এখানে সালও দেওয়া থাকতে পারে। তো আমরা প্রকল্প এর কাজ করতেছি, তাহলে এই প্রকল্প এর সাথে সম্ভাবনা আমরা কি করব, এই দুটি গুণ করব। দেখো আমরা প্রকল্প এই সবগুলো হচ্ছে একটু আগে বলেছিলাম, এটা হচ্ছে আর আই আর এটা হচ্ছে কি সম্ভাবনা হচ্ছে পি আই। তাহলে আর আই সাথে আমরা পি আই কি করব, গুণ করব। তাহলে এই 18% এর সাথে আমরা এই দুটি এখন কি করব, এই দুটি মান এখন গুণ করব। এই যে 18 গুণ 0.30 প্লাস 14 গুণ 0.50, এই দুই নাম্বারটি। 3 নাম্বার লাইনটি হচ্ছে 10 এর সাথে আমরা গুণ দিব কত, 0.20 বা 0.20, এই 10 গুণ 0.20, ঠিক আছে। আমরা 3 এখানে হবে 5.4, এখানে আছে 7 2, তাহলে কত হয় 9 14.4।
আমি চেষ্টা করবো ক্যালকুলেশন সুন্দরভাবে করার জন্য, তারপরে যদি বাই মিস্টেক হতেই পারে, তোমরা একটু খেয়াল রাখবে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কি যে আমাদের এটি খ নাম্বারে চাওয়া হয়েছিল, তাহলে গ নাম্বারটা করি। এখানে আমি গ নাম্বারে বলেছে যে আদর্শ বিচ্যুতি নির্ণয় করো এ প্রকল্পের। তাহলে এ প্রকল্পের আদর্শ যেহেতু আমরা এক প্রকল্প করতেছি, আমরা এখানে লিখে নেই প্রকল্প এ। আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। তাহলে আদর্শ বিচ্যুতি নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদের আদর্শ বিচ্যুতির সূত্রটি লিখতে হবে। তো আমরা জানি আদর্শ বিচ্যুতি, এটা আরেকটা কিন্তু বাংলা নাম রয়েছে, পরিমিত ব্যবধান। ঠিক আছে, তোমরা লিখে নিতে পারো, এখানে পরিমিত ব্যবধান লেখা আছে। এটা আমরা আদর্শ বিচ্যুতিকে আমরা কিভাবে চিহ্নিত করব? কোন চিহ্নটি দিয়ে? সেটি হচ্ছে এইরকম 0 দিয়ে উপরে সিগমা, এই আমরা সিগমা বলি। তো আদর্শ বিচ্যুতি বের করব, সূত্রটি হচ্ছে সামেশন আর আই মাইনাস আর বার উপরে হোল স্কোয়ার ইন্টু পি আই, পুরোটার উপরে রুট ওভার থাকবে। তাহলে আমরা এই মানটি এখন বসাবো। খেয়াল করো, আর আই কিন্তু আমাদের তিনটি রয়েছে এ প্রকল্পের, একটা 18, 14 এবং 10। তো আর বার কিন্তু একটি, এখানে যে আর বারটি বের করেছিলাম আমরা যে এখানে আর বার বের করেছিলাম এই 14.40%, এটাই কিন্তু আমাদের এই আর বারে ব্যবহার করব। ঠিক আছে, কারণ আমরা জানি এই যে আর বার কিন্তু যে প্রত্যাশিত আয়ের হারকে আর বার বলা হয়। তাহলে আমরা আর আই কত ছিল? এই 14 থেকে এই 18 থেকে মাইনাস করব 14.40 উপরে হোল স্কয়ার ইন্টু হচ্ছে পি আই এর মান হচ্ছে 0.30 প্লাস আমরা কিন্তু তিনটি কাজ করব। আবার দেখো 14 থেকে মাইনাস করব 14.40 উপরে হচ্ছে হোল স্কয়ার ইন্টু 2 নম্বরের আমাদের সম্ভাবনা হচ্ছে মানে পি আই হচ্ছে 0.50। সর্বশেষ হচ্ছে আমাদের 10, এই 10 থেকে মাইনাস করব আমরা এই 14.40 উপরে হোল স্কয়ার ইন্টু হচ্ছে এর পি আই হচ্ছে 0.20। এই সবগুলো যখন আমরা রুট ওভার আন্ডারে নিয়ে আসবো, তখন আমরা রুট ওভারের মান প্রত্যেকটি মান বের করে নিব। আমি কিন্তু তোমাদের প্রথম দুইটি অঙ্কের পর থেকে পোর্টফোলিওর অঙ্কগুলো আলোচনা করব। প্রথম দুইটি অঙ্ক আমি সম্ভাবনা ছাড়া এবং সম্ভাবনা সহ লিখেছি যেন তোমরা অঙ্কটি বুঝতে পারো। তাহলে 18 থেকে আমরা মাইনাস করব 14.40, এটা স্কয়ার করব, গুণ দিব 0.30 দিয়ে 3.888, তারপর 14 মাইনাস 14.4 উপরে স্কয়ার যদি দেই আর গুণ দিব 0.5 দিয়ে 0.08 প্লাস এই 10 থেকে মাইনাস করব 14.40 উপরে দেব স্কয়ার ইন্টু হচ্ছে 0.20 3.872। আমরা এই সবগুলো এখন যোগ করব। হলে আমাদের 7.84 রুট ওভারের মধ্যে বের হয়। আমরা যখন রুট ওভারে নিয়ে আসবো তাহলে বের হয় 2.80%। এ হচ্ছে আমাদের আদর্শ বিচ্যুতি। আশা করি আদর্শ বিচ্যুতি কিভাবে বের করতে হয় তোমরা বুঝতে পেরেছো। যে অঙ্কের সম্ভাবনা দেওয়া থাকে সেই অঙ্ক অনুযায়ী, তাহলে সম্ভাবনার অঙ্কে কিভাবে আদর্শ বিচ্যুতি বের করতে হয় সেটি শিখিয়ে দিয়েছি। আশা করি তোমরা এই দুটি কাজ আর সমস্যা হবে না। এই আর বার এবং এই যে আদর্শ বিচ্যুতি, আমি আবার বলছি প্রত্যাশিত আয়ের হার এবং আদর্শ বিচ্যুতি পারলে কিন্তু তুমি 3 নাম্বার রিকোয়ারমেন্ট খুব সহজেই করতে পারবে। তাহলে আমাদের এ প্রকল্পের আর বার বের করেছি 14.40 আর সিগমা বের করেছি, অর্থাৎ আদর্শ বিচ্যুতি বের করেছি 2.80। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি গ নাম্বার রিকোয়ারমেন্ট। গ নাম্বার রিকোয়ারমেন্টে বলা হয়েছে যে জনাব মুস্তাফিজের কোন প্রকল্পটিতে বিনিয়োগ করা অধিকতর যুক্তিযুক্ত। তার মানে আমরা জানি যে যেটার সিবির মান ছোট সেটা কম ঝুঁকিপূর্ণ, এবং সেটা আমি এখানে মন্তব্য দেওয়ার জন্য একটি চিত্র লিখে দিব মনে রাখার জন্য। এরপর বলা হয়েছে যে বি প্রকল্প বি অধিক ঝুঁকিপূর্ণ,
তারপর হচ্ছে উক্তিটির গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তোমাকে যদি বলে দেয় যে এই প্রকল্পটি ঝুঁকিপূর্ণ অথবা এই প্রকল্পটি ঝুঁকিপূর্ণ নয়, সেটি কিন্তু তোমাকে অবশ্যই মানে ওদের কথা যে যৌক্তিক কিনা বা সেটি যথার্থ কিনা বা যথার্থ নয় বা যৌক্তিক নয়, সেটা কিন্তু তোমাকে মন্তব্যে বলতে হবে। এটা কিন্তু যে ওদের কথা সবসময় যে একই রকম হবে এমন না, সেখানে কিন্তু ব্যতিক্রম হতে পারে। এর জন্য তোমাকে বলতে হবে যে বি প্রকল্প অধিক ঝুঁকিপূর্ণ, উক্তিটি যথার্থ, অথবা বলতে হবে যথার্থ নয়। যদি তুমি ভুল বলো তাহলে কিন্তু তোমার নাম পুরো অঙ্কটি কাটা যেতে পারে। ঠিক আছে, তাই মন্তব্য খুব ভ্যালুয়েবল জিনিস ফিনান্সের ক্ষেত্রে। তুমি তোমার মতে কোন প্রকল্পটি ঝুঁকি কম তা বিভেদাঙ্কের মাধ্যমে বিশ্লেষণ করো। তোমাকে স্পষ্ট করে বলে দিয়েছে বিভেদাঙ্কের মাধ্যমে করার জন্য, কিন্তু অন্যগুলোতে কিন্তু বলা নেই। আমি এখানে 3টি প্রশ্ন রেখেছি 3টি অঙ্ক থেকে এখানে এনে, যে কিভাবে প্রশ্ন চাইতে পারে। যদি বলে যে কোনটি অধিক ঝুঁকিপূর্ণ, কোনটি কম ঝুঁকিপূর্ণ, কোনটি অধিকতর যুক্তিযুক্ত, কোনটি গ্রহণ করা উচিত, যেই প্রশ্ন যাক না কেন আমাকে সিবি করতে হবে যদি স্পষ্ট করে কোনো রিকোয়ারমেন্ট না বলে থাকে। তাহলে আমরা কিন্তু এই যে ঘ নাম্বার করছি, এখানে আমরা প্রকল্প এ এবং প্রকল্প বি দুটি প্রকল্পের কাজই করতে হবে। ঠিক আছে, এই প্রকল্প এ। ঠিক আছে, প্রকল্প এ যে তোমার জায়গা না কম থাকার কারণে আমি এই পাঁচটা আগে লিখছি, তারপর নিচে লিখবো। প্রকল্প এ আমরা ঘ থেকে কি নিয়ে এসেছি, এই গহতে প্রাপ্ত আমি আর বারের মান নিয়েছিলাম, একটু আগে করেছিলাম, যেটা 14.40%, আর সিগমার মান ছিল 2.80%। এখন আমরা বের করবো কি বিভেদাঙ্ক। আমরা জানি বিভেদাঙ্ক বা সিবি সমান হচ্ছে উপরে সিগমা নিচে আর বার ইন্টু হচ্ছে 100। বিভেদাঙ্ক হচ্ছে আমাদের 2.80, তারপর হচ্ছে আর বার হচ্ছে 14.40 ইন্টু হচ্ছে 100, বের হয়েছে 19.44%। 19.44%। আমরা এ প্রকল্পের সকল কাজ কমপ্লিট করে ফেলেছি, কিন্তু বি প্রকল্প এখন পর্যন্ত ধরিনি। অর্থাৎ বি এ প্রকল্পের মধ্যে কি কি লেগেছে একটু খেয়াল করলে চলবে। দেখো এ প্রকল্পের মধ্যে আমাদের আর বার লেগেছে, এখানে আর বার আমাদের প্রয়োজন হয়েছে, আমাদের সিগমা প্রয়োজন হয়েছে, তারপর আমাদের সিবি প্রয়োজন হয়েছে। তাহলে আর বার এবং সিগমা মানে আদর্শ বিচ্যুতি দুইটি ছাড়া কিন্তু আমরা সিবি করতে পারবো না। তাই সিবি করার জন্য হলেও আমাদের দুটি কাজ করে নিতে হবে। তাই আমরা বি প্রকল্পের পুরো কাজটি এখন করতে হবে। আমি এখানে বি প্রকল্প, আমি এই প্রকল্প বি আমি লিখে নিচ্ছি। প্রথমে আমরা জানি, আমি এখানে আদর্শ মান লিখছি না, সরাসরি লিখে ফেলছি যে প্রত্যাশিত আয়ের হার মানে আর বার সমান হচ্ছে যে সামেশন আর আই ইন্টু পি আই। সামেশন আর আইটা কোথায়, এই হচ্ছে আর আই। ঠিক আছে, বি প্রকল্পের। আর পি আই তো সম্ভাবনা দুই প্রকল্পের জন্য একই সম্ভাবনা। আমরা এখন এই যে 22-এর সাথে আমরা গুণ দিব 0.30 বি প্রকল্পের ক্ষেত্রে। আমরা আবার মাইনাসের 9-এর সাথে গুণ দিব 0.50, তারপর আমরা প্লাস করে এই যে 17-এর সাথে গুণ দিব 0.20 মানে 20। তাহলে আমরা এখন এই 2 গুণ 0.30 6.6, এই মাইনাসের 9 গুণ হচ্ছে 0.5। ঠিক আছে, 0.5 সেটা হচ্ছে আমরা যদি মাইনাস করি একবারও প্লাস মাইনাস করে ফেলতে পারি, চাইলে প্লাস চিহ্ন দিয়ে মাইনাসের 4.5 আমরা লিখে ফেলতে পারি, পরে প্লাসে মাইনাস করে দিব, সমস্যা নেই। ঠিক আছে, 17 জন 0.2 দিয়ে গুণ দিব, তখন বের হবে 3.4। আমরা এখন গুণ দিই, এখানে আমাদের 6.6 মাইনাস 4.5 প্লাস 3.4, এখানে বের হয়েছে আমাদের 5.5%। আমাদের কিন্তু প্রকল্প বি এর শুধু আর বার বের করেছি, অর্থাৎ প্রত্যাশিত মুনাফার হার। আমরা এরপরে কিন্তু কি বের করতে হবে, যে এখানে সিগমা আদর্শ বিচ্যুতি বের করতে হবে। তাহলে আমরা আদর্শ বিচ্যুতি এখানে বের করছি। আমরা জানি, আমি বাংলা লিখছি না, সরাসরি সূত্র লিখে ফেলছি, যেহেতু আমার জায়গা এখানে কম, আমার এটা কভার দিতে হবে। এখানে আমার সূত্রটি ছিল সামেশন আর আই মাইনাস আর বার উপরে হোল স্কোয়ার ইন্টু হচ্ছে পি আই। এখন মান বসাই, আমাদের এখানে কিন্তু আর আই 22, এই 22 থেকে আমরা 5.5
স্কয়ার মাইনাস করে স্কয়ার দিব এবং গুণ দিব 0.30 দিয়ে। প্রথম লাইন শেষ। তারপর আমরা এই মাইনাসের 9 থেকে এই যে r বার 5.5 মাইনাসের 9 মাইনাস 5.5 মাইনাসের 9 কে মাইনাস হিসেবে রাখতেছি, পরে ক্যালকুলেটরে যেটা মান বের হয় সেটা দিয়ে গুণ করে ফেলবো। স্কয়ার ইনটু হচ্ছে 0.50, সর্বশেষটা হচ্ছে 17। এই 17 থেকে মাইনাস করব 5.5 উপরে স্কয়ার ইনটু হচ্ছে 0.20। এখন এই তিনটি মান আমরা যোগ করব। আমরা এই 2/22 থেকে মাইনাস করব 5.5, তারপর এটা স্কয়ার করব, তারপর আমরা গুণ দিব 0.3 দিয়ে। 0.30 তার বের হয় 81.675। তারপর এটি হচ্ছে মাইনাসের 9 মাইনাস 5.5, এই দুইটি কিন্তু মাইনাস করলে অটোমেটিক্যালি প্লাস হয়ে মাইনাসে 14 হয়ে যাবে, 14.5 হয়ে যাবে। সেটাকে আমরা স্কয়ার করব, তখন রেজাল্টটা প্লাসে চলে আসবে, তারপর 0.5 দিয়ে গুণ দিলে হবে 105। এটা রেজাল্টটা কিন্তু প্লাসের হয়ে যাবে। যখন এই দুইটি মাইনাস যোগ করার পর 14.5, সেটাকে স্কয়ার করার পর যখন 0.5 দিয়ে গুণ দিব তখন 105.125 হয়ে যাবে। মাথায় রাখবে মাইনাসের কি ব্যবহারটা কিভাবে করতে হয়। এই 17 থেকে 5.5 মাইনাস করব, উপরে স্কয়ার দিব, তারপর গুণ দিব 0.20 দিয়ে, এবার হয় 26.45। আমরা এরপরে এখানে মান বসাচ্ছি। আমার এখানে জায়গার স্বল্পতার কারণে আমি মানটা এখানে বসাই। আমি মানটা এখানে বসাই, হ্যাঁ। তাহলে এখানে আমরা এই যে 26.45 তার সাথে আমরা যোগ করব 105.125, আমরা যোগ করব 81.675। যোগ করলে বের হবে 213.213.25। সেটাকে আমরা রুট ওভার করবো, পুরোটাতে রুট ওভার করবো। রুট ওভার করলে আমাদের বের হবে 14.60 সামথিং আরো আছে। এটা হচ্ছে আমাদের সিগমা। এখন আমরা একটু বিভেদাঙ্ক বের করার জন্য এই কাজটি করেছি। এখন লিখবো, আমরা জানি এই বিভেদাঙ্ক যেটা আমরা বলবো সিবি সমান সিগমা, নিচে হচ্ছে আর বার ইনটু হচ্ছে 100। মান বসাচ্ছি। সিগমার মান আমরা এখন বের করেছি 14.60, আর আর বারের মান হচ্ছে 5.5। বি প্রকল্পের জন্য করতেছি কিন্তু আমরা যখন ভাগ করব 5.5 দিয়ে, তা বের হবে আমাদের 100, তারপর 100 দিয়ে গুণ করব, বের হবে 265.51%। মনে রাখতে হবে যে মান ছোট হোক আর বড় হোক, সিগমা অবশ্যই উপরে থাকবে এবং আর বার অবশ্যই নিচে থাকবে, ঠিক আছে। আদর্শ বিচ্যুতি মানে সিগমা বলি আমরা। এই হচ্ছে আমাদের সিবির মান। এখন মন্তব্য দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে? এই মন্তব্য দেওয়ার জন্য আমি বলেছিলাম তোমাদেরকে, এই যে দেখো এটা সিবির মান। সিবির ছোট মানটা, সিবির যদি ছোট মান যেটা থাকে সেটা কি কম ঝুঁকি, এবং সেটা কি করা উচিত? গ্রহণযোগ্য, অর্থাৎ বিনিয়োগ করা যাবে, বিনিয়োগ করা উচিত, ঠিক আছে। আর সিবি এর ছোট মান, বড় মান, সিবি এর বড় মান যেটি, বড় মান সেটা অধিক ঝুঁকিপূর্ণ। যদি প্রশ্নে চাওয়া হয় অধিক ঝুঁকি, হ্যাঁ, এবং সেটি কি গ্রহণযোগ্য নয়, এই লাইনটি মনে রাখলে আশা করি এই অধ্যায়ের মন্তব্য দিতে কোনো অসুবিধা হবে না। কি চাইতে পারে প্রশ্নে চাইতে পারে যে কোন সিকিউরিটি বা কোন প্রকল্পটির মান ঝুঁকির পরিমাণ বেশি, অধিক ঝুঁকিপূর্ণ। তাহলে আমাকে কি করতে হবে? দুইটি প্রকল্পের সিবি বের করতে হবে।
সিবি বের করার পর সেই সিবির মান তুলনা করে আমি মন্তব্য দিব যে এটার এই সিবির মানটা বড়, তাই এটা অধিক ঝুঁকিপূর্ণ। আবার প্রশ্ন চাইতে পারে কোন প্রকল্পে কম ঝুঁকিপূর্ণ, তাহলে আমরা দেখবো সিবির কোন মানটি, ছোট মানটি স্যার কম, যেটা কম ঝুঁকিপূর্ণ সেটাই কিন্তু গ্রহণযোগ্য। তাহলে কম ঝুঁকিপূর্ণ মানটাই গ্রহণযোগ্য বিনিয়োগ করা উচিত, আর অধিক ঝুঁকিপূর্ণ মানটাই গ্রহণযোগ্য নয়, বিনিয়োগ করা উচিত নয়। আজকে কিন্তু প্রশ্ন আমি বলেছিলাম এখানে যে কোনটি অধিকতর যুক্তিযুক্ত, তাহলে আমরা বলবো যে প্রকল্প এ অধিকতর যুক্তিযুক্ত, কারণ প্রকল্প এ এর বিভেদাঙ্ক কত পার্সেন্ট, 19.44%, যা বিকল্প প্রকল্প বি এর বিভেদাঙ্ক 265.51% অপেক্ষা কম। যদি বলে এখানে বি প্রকল্প অধিক ঝুঁকিপূর্ণ, উক্তিটি যথার্থ কিনা, হ্যাঁ অবশ্যই আমরা বলবো যে প্রকল্প বি অধিক ঝুঁকিপূর্ণ, উক্তিটি যথার্থ, কারণ প্রকল্প বি এর বিভেদাঙ্ক 265.51, যা প্রকল্প এ এর বিভেদাঙ্ক 19.44 অপেক্ষা কম। যদি বলে যে তোমার মতে কোন প্রকল্পের ঝুঁকি কম তা বিভেদাঙ্কের মাধ্যমে বিশ্লেষণ করো, আমি বলবো যে আমার মতে যে প্রকল্প এ এর ঝুঁকি কম, সেটি বিভেদাঙ্ক, কারণ প্রকল্প এ এর বিভেদাঙ্ক 19.44%, যা প্রকল্প বি এর বিভেদাঙ্ক 265.51% অপেক্ষা কম। অর্থাৎ আমরা মনে রাখবো যে এই বক্সটা মনে রাখলে আশা করি মন্তব্য দিতে কোনো অসুবিধা হবে না। শুধু সিবির ক্ষেত্রেই না, যদি শুধু আদর্শ বিচ্যুতি দিয়েও যদি মন্তব্য চায় তাহলে মনে রাখবে, যদি প্রশ্নে বলে যে আদর্শ বিচ্যুতি বিবেচনায় মন্তব্য দাও, তাহলে মনে রাখবে আদর্শ বিচ্যুতির ক্ষেত্রেও ছোট মানটি কম ঝুঁকিপূর্ণ এবং গ্রহণযোগ্য, আর বড় মানটি অধিক ঝুঁকিপূর্ণ এবং গ্রহণযোগ্য নয়। আমরা চলে যাচ্ছি মডেল অঙ্ক 2। আমি কিন্তু মন্তব্য দেইনি, মন্তব্যটা বুঝিয়ে দিয়েছি, আশা করি মন্তব্য তোমরা পারবে। মডেল অঙ্ক 2 এর মধ্যে খেয়াল করে এখানে প্রকল্প ক এবং প্রকল্প খ দুইটি রয়েছে। এখানে আয়ের হার দেওয়া আছে আর বার আড়াই, আর বছর দেওয়া আছে, কিন্তু পি আই দেওয়া নেই। আমাদের এই অঙ্কটি সম্ভাবনা ছাড়া। আগের অঙ্কটি ছিল কি সম্ভাবনা সহ, আর এটা বলবো সম্ভাবনা কি ছাড়া। তাহলে সম্ভাবনা ছাড়া অঙ্ক এটা। তাহলে সম্ভাবনা ছাড়া 2021, 22, 23, 24 4 বছরের অঙ্ক দেওয়া আছে। এটা বছর থাকতে পারে, অর্থনৈতিক আর্থিক অবস্থা থাকতে পারে, ঠিক আছে। তাহলে আমরা অবশ্যই এখানে যেখানে যখন সম্ভাবনা ছাড়া থাকবে তখন আমরা সেই অঙ্কটি সম্ভাবনা ছাড়ার যে পার্টটি, সেই সম্ভাবনা ছাড়ার সূত্র দিয়ে করতে হবে। এখানে দেখো আমি আগের অঙ্কের মতোই প্রত্যাশিত আয়ের হার রেখেছি, আদর্শ বিচ্যুতি বা পরিমিত অবদান রেখেছি, আর কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত হবে, অথবা বিভেদাঙ্কের মাধ্যমে তোমার মতামত দাও। তাহলে এইভাবে প্রশ্ন চাইতে পারে। তো আমরা এই সম্ভাবনা ছাড়া কিভাবে সম্ভাবনা ছাড়া থাকলে আমরা কিভাবে অঙ্কটি করব সেটি আমি তোমাদেরকে পরের পেজ থেকে বোঝানোর চেষ্টা করছি। আমি এখানে অঙ্কটি বড় করে দেখিয়েছি তোমাদের অঙ্কটা বোঝার জন্য কিভাবে প্রশ্ন চাইতে পারে। তাহলে প্রথমে কিন্তু চেয়েছিল প্রত্যাশিত আয়ের হার, কোন প্রকল্পের, ক প্রকল্পের, ঠিক আছে। আমরা এখন বের করব। দেখো যে ক প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার বা প্রয়োজনীয় আয়ের হার নির্ণয় করো। তাহলে আমরা প্রকল্প ক, খেয়াল করো একটু, ক নাম্বার প্রকল্প ক, মানে প্রকল্প নামটা উপরে লিখে নিব। প্রকল্প ক আমরা জানি কি বের করবো, প্রত্যাশিত আয়ের হার। প্রত্যাশিত আয়ের হার যেটাকে আমরা বলবো কি আর বার। সম্ভাবনা ছাড়া এবং সহ দুইটার ক্ষেত্রে কিন্তু আর বার। এটা সূত্রটি হচ্ছে সামেশন আর আই ভাগ হচ্ছে এন। আগেটা কি ছিল, পি আই দিয়ে গুণ ছিল, এখন কিন্তু এন দিয়ে ভাগ করা। এখন এন দিয়ে কি করা, ভাগ করা। আমরা এখন এন দিয়ে কি করবো, এটাকে ভাগ করে নিব। শাহিন আলম বলেছেন অনেক সুন্দর ক্লাস, ধন্যবাদ। ইশরাক উত্তর দিয়েছিল, আসলে আমার কমেন্টগুলো একটু পরে আসছে। নোমানো এখানে ক্লাসে আসছে, এখানে প্রান্তিক জয়েন করেছো। ক্লাসটি মনোযোগ দিয়ে দেখলে আশা করি তোমাদের যথেষ্ট উপকৃত হবে। কি কি অঙ্ক আসতে পারে পরীক্ষায়, আমি গতকালও একটি লাইভ ক্লাস নিয়েছিলাম, আর আজকেও একটি নিচ্ছি। ইনশাল্লাহ তোমাদের অর্থের সমমূল্য নেওয়ার জন্য অনেকেই বলতেছিলে, আমি অর্থের সমমূল্য A to Z বোঝানোর চেষ্টা করব। যাই হোক, এখন আমরা প্রত্যাশিত আয়ের হার বের করবো আর বার দিয়ে। তখন আমাদের এখন কি করব, জায়গার কারণে আমরা এখানে নিয়ে আসছি সমান সমান। দেখো সামেশন আর আই,
এখানে আমি একটু আগে বলেছিলাম যে আয়ের হার মানে আড়াই। তাহলে আমরা কোন প্রকল্প করতেছি? ক প্রকল্প। সবগুলো আড়াই যোগ করবো আর n দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো 10 যোগ 6 যোগ হচ্ছে 12 যোগ হচ্ছে 15 ভাগ হচ্ছে n, মানে যতটা সংখ্যা যোগ করব তত দিয়ে ভাগ করব। তাহলে আমাদের যোগ করলে কত হয়? 16 10 আর 6 16, আর 12 যোগ করলে হচ্ছে 28, 28 আর 15 যোগ করলে হচ্ছে 43। যদি সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাবো 10.75, 10.75। তাহলে আমরা আর বার মান পেয়ে গেলাম প্রকল্প ক এর। কিন্তু আমাকে কি বলা হয়েছে? খতে বলছে প্রকল্প ক এর আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান নির্ণয় করার জন্য। তাহলে আমরা তো জানি প্রকল্প খ নাম্বারে আমাকে কি করতে হবে, আমি খ নাম্বারটা এখানে করছি। আমরা জানি এই যে আদর্শ বিচ্যুতি, এই সিগমা আমরা এটা বের করবো কিভাবে? এই জিরোর মতো দিয়ে উপরে টান দিলে সিগমা হয়ে যাবে সামেশন আর আই মাইনাস আর বার উপরে হল স্কোয়ার ভাগ হচ্ছে n মাইনাস 1, শেষ। পুরোপুরি ওটা হয়ে যাবে। আমরা আগে টানটা দিয়ে নিব, n হচ্ছে 4 মাইনাস 1 আজকে সূত্রের। এই যে আর আই কত? এই আর আই ছিল আমার 10, আর আমাদের আর বার কত বের করেছিলাম একটু আগে? 10.75, মানে 75। 10.75 মাইনাস করবো, উপরে স্কোয়ার দিব, একটা কাজ শেষ। 2 নম্বরে আমরা 6 মাইনাস 10.75 উপরে হল স্কোয়ার প্লাস, এরপর হচ্ছে 12 মাইনাস 10.75 উপরে হল স্কোয়ার প্লাস 15 মাইনাস 10.75 উপরে হল স্কোয়ার। এই চারটি মান আমরা কি করলাম? মাইনাস করলাম আর স্কোয়ার করলাম, ঠিক আছে? নিচে কত? 3। এখন আমরা এই যে প্রথম 10 মাইনাস 10.75 মাইনাস করার পর এই জন্য স্কোয়ার করবো, তখন আমাদের বের হয়েছে 0.5625। তারপর হচ্ছে 6 মাইনাস 10.75 মাইনাস করার পর স্কোয়ার করলে বের হয় 22.5625। তারপর হচ্ছে 12 থেকে আমরা 10.75 মাইনাস করলে স্কোয়ার করে আমরা বের হবে 1.5625। এবং সর্বশেষ আমাদের লাস্টটা হচ্ছে 15 মাইনাস 10.75 আমরা উপরে স্কোয়ার করলে পেয়ে যাব আমরা, এখানে প্লাস দিয়েছিলাম, হচ্ছে 18.0625। আমরা এই সবগুলো মান যোগ করব, 3 দিয়ে ভাগ করব, ভাগ করে সেটি রুট ওভার করে ফেলবো, ঠিক আছে? আমি সবগুলো মান এখন যোগ করে ফেলছি। আমি উল্টে যোগ করছি, 18.0625 এর সাথে যোগ করবো 1.5625, 5625। তারপর যোগ করবো আমরা 22.5625। তারপর যোগ করবো আমরা 0.5625। 42.75 কে আমরা রুট ওভার করার পর বের হয়ে যাবে আমাদের উত্তর 6.53। 5.3 লিখতে পারবো, 5.4 লিখতে পারবো আমরা। 5.3 এই যে দশমিকের পরে 8 এর উপরে রয়েছে 5.3 8, ছাড়া 5.4 লিখে ফেলতে পারি, যেটা উত্তর বের হয়ে গেছে। তাহলে আমরা বের করলাম এখন কি বের করলাম? আমরা এখন বের করলাম, এখানে বের করলাম আর বারের মানটি, যেটার উত্তর হচ্ছে 10.75। তারপর আমরা বের করছি কি আদর্শ বিচ্যুতি, যেটা মান হচ্ছে 6.54। এখন আমরা এই দুটি মান ব্যবহার করে কিন্তু আমরা কি বের করতে পারবো? বিভেদাঙ্ক বের করতে পারবো। আমাদের গ নাম্বারে কিন্তু বিভেদাঙ্ক বের করতে হবে দুইটা প্রকল্পের ক্ষেত্রেই, যতটা প্রকল্পে চাক না কেন। তাহলে আমরা বিভেদাঙ্ক বের করার জন্য প্রকল্প ক শুধু আমরা করেছি, এখন তো খতে যাইনি, ঠিক আছে? যখন খতে যাব তখন কিন্তু আবার পুনরায় এই প্রত্যাশিত আয়ের হার তারপর আদর্শ বিচ্যুতি করে নিতে হবে, ঠিক আছে? আর চলে যাচ্ছে পরের স্লাইডে। দেখো, জনাব রহিমের জন্য কোন প্রকল্পের মধ্যে দুটি প্রকল্পের মধ্যে কোন প্রকল্পটি অধিক প্রকল্পে বিনিয়োগ করা উচিত? বিভেদাঙ্ক বিবেচনা করে মতামত দাও। আমরা এখন লিখছি গ। কত কি লিখলাম? প্রকল্প ক।
প্রকল্প যখন আমরা ক করব তখন আমাদের কি বের করতে হবে, আমাদের বিভেদাঙ্ক বের করতে হবে, মানে সিবি বের করতে হবে। এই রিকোয়ারমেন্টের কাজ হচ্ছে কি বের করা, সিবি বের করা। কয়টা প্রকল্পের? এই দুই প্রকল্পের, ক এবং খ। ঠিক আছে, তাহলে আমরা প্রকল্প ক গ হতে প্রাপ্ত আমরা আর বারের মান পেয়েছিলাম, আমি একটু দেখে আসি কি ছিল। আর বারের মান ছিল 10.75 আর 6.54, 6.54, 6.54 এই দুইটা ছিল আমাদের, এই দুইটা মান আমরা এখন বের করবো। আমরা জানি বিভেদাঙ্ক বানানটা অনিষ্কার্য থাকতে পারে, আবার ও সাথে ক দিয়েও থাকতে পারে। সিবি সমান হচ্ছে উপরে সিগমা লিখবো, নিচে আমরা আর বার দিব ইন্টু 100। এখানে দেখো আমাদের সিগমা হচ্ছে 6.54, আমরা আর বার হচ্ছে 10.75 ইন্টু 100। আমরা আর কি ভাগ করলে কি হবে, এই 6.54 কে আমরা ভাগ করব 10.75 দিয়ে, তারপর আমরা 100 দিয়ে গুণ করব, তখন বের হবে আমাদের 60.84%, 60.84%। এই হচ্ছে বিভেদাঙ্ক আমাদের প্রকল্প ক। এখন আমাদের কাজ কি করতে হবে, প্রকল্প খ করতে হবে। এখন প্রকল্প খ যে করবো আমরা, প্রকল্প খর মধ্যে কি করতে হবে, প্রকল্প খ আমি আর লিখবো না, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই প্রকল্প খতে প্রথমে আমরা সেম ভাবে এই প্রকল্প যে খ সেটাকে আমরা প্রথমে আর বার বের করব, সেই সেম সূত্র দিয়ে সামেশন আর আই ইন ভাগ হচ্ছে এন, যেটা আমরা একটু আগে করেছিলাম। তারপর সিগমা বের করব, সামেশন আর আই মাইনাস আর বার, এটাকে হোল স্কয়ার ভাগ হচ্ছে এন মাইনাস 1, যেটা একটু আগে করেছিলাম আগের পেজে। এই দুটি মান করে তারপর সিবি বের করব। সিবি বের করা কি, উপরে সিগমা নিচে আর বার ইন্টু হচ্ছে 100। এই তিনটি কাজ কিন্তু আমাকে করতে হবে। করে সিবি বের করার পর তারপর আমরা মন্তব্য দিব। ঠিক আছে, মন্তব্য দেওয়া কিন্তু এই অধ্যায় ফরজ, মানে ফিনান্সে প্রত্যেকটা অঙ্কে মন্তব্য দিতে হবে। তাহলে প্রকল্প হতে এই কাজগুলো করে তারপর মন্তব্য দিবে। কিভাবে মন্তব্য দিবে বলছে, তোমাকে কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত। তাহলে আমরা সিবির মান কি লিখবো, সিবির মান ছোট, এই যে ছোট যে মানটি আছে সেই মানটির উপর নির্ভর করে আমরা বলবো যে গ্রহণযোগ্য। ঠিক আছে, যে প্রকল্প এ গ্রহণযোগ্য অথবা প্রকল্প বি বিনিয়োগ করা উচিত বা প্রকল্প এতে বিনিয়োগ করা উচিত। কারণ আবার বলছি, মন্তব্যটা এরকম হবে, প্রকল্প ক তে বিনিয়োগ করা উচিত অথবা জনাব রহিমের প্রকল্প খ তে বিনিয়োগ করা উচিত। কারণ প্রকল্প ক এর বিভেদাঙ্ক এত পার্সেন্ট যা খ এর বিভেদাঙ্ক অপেক্ষা কম, অথবা খ এর বিভেদাঙ্ক এত পার্সেন্ট যা ক এর বিভেদাঙ্ক অপেক্ষা কম, যার মান ছোট সেটি গ্রহণযোগ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি অঙ্কের বাকি অংশ করলাম না, যেহেতু আমাদের সেম অঙ্ক সেম রিকোয়ারমেন্ট করতে হবে। এই 3 নাম্বার অঙ্কে আমি পোর্টফোলিও নিয়ে আসছি। তো পোর্টফোলিও জিনিসটি কি এবং তোমাদের পরীক্ষা কিভাবে ঘোরাতে পারে সেই জিনিসগুলো আমি আজকে এখানে বুঝিয়ে দিব। আশা করি এই জিনিসটা তোমরা জানলে তোমরা পরীক্ষায় ইনশাআল্লাহ এই পোর্টফোলিও ব্যাপারটা নিয়ে একেবারে ক্লিয়ার হতে পারবে। আজকে আমাকে একজন প্রশ্ন করেছিলে যে ঝুঁকি এবং মুনাফার মধ্যে সম্পর্ক কি। হ্যাঁ, ঝুঁকি এবং মুনাফার মধ্যে সম্পর্ক হচ্ছে ধনাত্মক সম্পর্ক। ঝুঁকি বেশি নিলে মুনাফা বেশি হয়, আর ঝুঁকি কম নিলে মুনাফা কম হয়। কি তার মানে হচ্ছে ব্যবসায়ীদেরকে অধিক ঝুঁকি নেওয়া যাবে না, কারণ অধিক ঝুঁকি ব্যবসা একেবারে যে কোনো সময় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে এবং ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। এর জন্য আমরা অধিক ঝুঁকির ক্ষেত্রে আমরা কখনো মন্তব্য করব না, আমরা কম ঝুঁকির ক্ষেত্রে মন্তব্য করব। ঠিক আছে, আচ্ছা, কারণ পোর্টফোলিও জিনিসটি কি বা পোর্টফোলিও প্রশ্নে কিভাবে চাওয়া হয়। আমরা একটু আগে যে রিকোয়ারমেন্ট করেছিলাম, দেখো আর বার বের করেছিলাম, তারপর কি বের করেছিলাম, সিগমা আদর্শ বিচ্যুতি বের করেছিলাম। এই দুটির ক্ষেত্রে পোর্টফোলিও করা যায়। এইটার একটা পোর্টফোলিও রয়েছে, এটার পোর্টফোলিও রয়েছে। তো আমাদের এইখানে এইটির একটা কি আছে, পোর্টফোলিও রয়েছে। এখন এই পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি এবং পোর্টফোলিও গড় মুনাফার হার, এই দুটি পোর্টফোলিও পরীক্ষায় আসে। আমরা এই পোর্টফোলিও জিনিসটা কি সেটা হচ্ছে, আমরা একটু আগে যে দুইটি অঙ্ক আলোচনা করেছিলাম, একটি সম্ভাবনা ছাড়া এবং একটি সম্ভাবনা সহ। আমি তো বলেছিলাম যে এখানে মন্তব্য চাওয়া হয় যে কোন প্রকল্পে বা কোন সিকিউরিটিতে
বিনিয়োগ করা উচিত বা বিনিয়োগ করা উচিত নয়, বা অধিক ঝুঁকিপূর্ণ বা কম ঝুঁকিপূর্ণ, যে কোনো একটিকে আমরা এখানে মন্তব্য করি। তো পোর্টফোলিও মানে হচ্ছে তুমি দুটি প্রকল্পের মধ্যেই বিনিয়োগ করবে। এখন আর একটি প্রকল্পে বিনিয়োগ করবে না, দুটি প্রকল্পে বিনিয়োগ করবে। এখন দুটি প্রকল্পে বিনিয়োগ করা তোমার জন্য যৌক্তিক কিনা সেটা নিয়ে আসলে পোর্টফোলিও কাজটা। আমরা কেন একাধিক প্রকল্পে একসাথে বিনিয়োগ করি সেটার কারণ হচ্ছে, তাজিনা তুমি মেসেজ করেছো এখানে যে স্যার যদি আদর্শ বিচ্যুতি দিয়ে মন্তব্য করতে বলে, হ্যাঁ আদর্শ বিচ্যুতির ক্ষেত্রেও সিবির মতো বড় মানটি অধিক ঝুঁকিপূর্ণ এবং ছোট মানটি কম ঝুঁকিপূর্ণ। ঠিক আছে, তোমরা ক্লাসটি এখনো বেশি তেমন শেয়ার হয়নি, তোমরা কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দাও স্টুডেন্টদের গ্রুপে, বিশেষ করে পরীক্ষার্থীদের গ্রুপে এবং যারা এবার সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের গ্রুপে। আশা করি তো আমার এই ক্লাসটি তোমাদের জন্য যথেষ্ট উপকৃত হবে। আর কে কে পরে জয়েন করেছো তোমার মেনশন করো এখানে, আমি দেখবো ক্লাস শেষে কে কে তোমরা জয়েন করেছিলে বা ক্লাস করেছিলে। ইশরাক জয়েন করেছো, তাজিনা, তাহনুজা তুবা জয়েন করেছো, প্রান্তিক জয়েন করেছো। আমি অতিরিক্ত কথা এখানে বাড়াচ্ছি না, আমি মূলত যেহেতু তোমাদের পরীক্ষা পরশুদিন, আমি জাস্ট প্রত্যেকটা অধ্যায়ের খুঁটিনাটি জিনিসগুলো নিয়ে এখানে ক্লাসগুলো সাজিয়েছি। আমি এখানে অপ্রয়োজনীয় কোনো কিছুই এখানে সাজাইনি, জাস্ট যেই জিনিসগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে এবং তোমাকে পরীক্ষায় আনসার করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করেছি। যেমন দেখো এখানে কর্ণফুলি লিমিটেড, তারা 30,000 টাকা এ কোম্পানির শেয়ার কিনেছেন, তারা 20,000 টাকা দিয়ে বি কোম্পানির শেয়ার কিনেছেন। এখন খেয়াল করো, ওনারা যে এ এবং বি কোম্পানির শেয়ার ক্রয় করেছেন, ওনারা চাইলে কিন্তু ওনারা একটি প্রকল্পের কিন্তু কি করতে পারতেন, একটা কোম্পানির শেয়ারও কিনতে পারতেন। তো উনি এ কোম্পানি বি কোম্পানি দুটি শেয়ার কেন কিনলেন? এটা কারণ হচ্ছে, দুটি জায়গায় যদি বিনিয়োগ করা থাকে তাহলে প্রতিষ্ঠানের ঝুঁকিটা কমে যায়। যেমন আমি যদি দুইটি প্রকল্পে বিনিয়োগ করি, কোনো কারণে একটি প্রকল্পে যদি লস খাই বা কোনো ক্ষতিগ্রস্ত হয়, আমি আরেকটি প্রকল্প দিয়ে কিন্তু আমি টিকে থাকতে পারবো। এর জন্য এর মন্তব্যটা, প্রশ্ন সংজ্ঞাটা হচ্ছে এরকম যে একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে পোর্টফোলিও বিনিয়োগ। কেন? তাহলে সংজ্ঞাটা আমরা আরো সুন্দরভাবে দিতে পারি যে ঝুঁকি হ্রাস করার জন্য একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করাই হচ্ছে পোর্টফোলিও বিনিয়োগ। ঠিক আছে, এখন আমি যে দুটি প্রকল্পে বিনিয়োগ করলাম, দুইটা থেকে 50-50 বিনিয়োগ করলাম না, আমি একটাতে 30,000 টাকা বিনিয়োগ করেছি আর একটাতে 20,000 টাকা বিনিয়োগ করেছি। আমি দুইটাতে 2 রকম টাকা বিনিয়োগ করলাম, সেখানে দুইটার ওজন তো আর একই রকম হবে না। আমরা যে ডব্লিউ দিয়ে ওয়েট ব্যবহার করি, ওই ওয়েটের মানে ওজন, আমি দুইটার ওজন কিন্তু আমার সমান নয়। তাহলে আমরা ওজনটা বের করবো কিভাবে বের করবো সেটা আমি অঙ্ক করার সময় বুঝিয়ে দিব। কিন্তু এখানে আমি কিন্তু আরো বিকল্প রেখেছি। এই যদি পরীক্ষায় এই টাকার পরিমাণ না দিয়ে তারা যদি বলে যে এ প্রকল্পে বা কোম্পানি এতে, কোম্পানি বলতে কিন্তু দুইটা কোম্পানিকে বোঝানো হয়েছে, একটা এ কোম্পানি একটা বি কোম্পানি, আর যে প্রতিষ্ঠানের অঙ্ক করছি সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে কর্ণফুলি লিমিটেড। দেখো কোম্পানি এতে উনি 60% টাকা বিনিয়োগ করেন, কোম্পানি বিতে উনি 40% টাকা বিনিয়োগ করেন। যদি দশমিকে বললে 0.60 0.40, আমি আরেক জায়গাতে লিখেছি ভার 0.60 0.40। এখানে খেয়াল করো, এই যে এই দুইটি হচ্ছে ওয়েট, যে উনি এ কোম্পানি এতে এবং বিতে উনি সমপরিমাণ টাকা বিনিয়োগ করেনি। তুমি চিন্তা করে দেখো, তুমি যেখানে অধিক টাকা যেখানে বিনিয়োগ করবে সেটার প্রতি তোমার প্রত্যাশা বেশি থাকবে, সেটার ওয়েটও তোমার কাছে বেশি। আর যেটাতে কম টাকা বিনিয়োগ করবে সেটা ওয়েটও কম, সেটাতে প্রত্যাশা তুলনামূলক কম থাকবে। যাই হোক, এই কারণে ওয়েট আমাদের খুবই জরুরি জিনিস। বিভিন্ন অর্থনৈতিক অবস্থায় শেয়ার দুটি আয়ের হার নিচে দেওয়া হয়েছে তিনটা অবস্থায়। একটা হচ্ছে মন্দা বাজারের ক্ষেত্রে, স্বাভাবিক বাজারের ক্ষেত্রে, তেজি বাজারের ক্ষেত্রে। আসলে এগুলো আমাদের তেমন কোনো কাজে আসবে না, জাস্ট আমাদের এখানে বছর থাকতে পারে, তিনটে অবস্থা থাকতে পারে। এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থাকতে পারে, 2021 22 23 থাকতে পারে, এখানে শীতকাল গ্রীষ্মকাল বর্ষাকাল থাকতে পারে। জাস্ট আমার তিনটি লাইন এখানে মাত্র। ঠিক আছে, এখন আমাদের প্রশ্নে কি চাওয়া হয়েছে যে কোম্পানি এখানে এ ও বি কোম্পানির প্রত্যাশিত আয়ের হার, গড় আয়ের হার, প্রয়োজনীয় আয়ের হার, যেটা আমরা একটু আগে করে এসেছিলাম, সম্ভাবনা সহতেও করে এসেছি, সম্ভাবনা ছাড়ার মধ্যে কিন্তু করে এসেছি যে কিভাবে গড় আয়ের হার বের করতে হয়। তাহলে এই যে গড় আয়ের হার, সেই গড় আয়ের হার আমরা বের করবো প্রথমে। তারপর বলা হয়েছে কর্ণফুলি কোম্পানি লিমিটেডের প্রত্যাশিত আয়ের হার 12% হলে পোর্টফোলিও বিনিয়োগের যৌক্তিকতা বিশ্লেষণ করো। তাহলে স্যার পোর্টফোলিও বিনিয়োগের যৌক্তিকতা বলছে প্রত্যাশিত আয়ের হার যদি 12% হয়, তাহলে 12%-এর সাথে আমাকে একটা জিনিস তুলনা করতে হবে, সেই তুলনাটা হচ্ছে পোর্টফোলিও বিনিয়োগের যৌক্তিকতা। মানে পোর্টফোলিও যে উনি বিনিয়োগ করতেছেন, ওনার বিনিয়োগটা আসলে
ঠিক কিনা, উনি যে একটা প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করতেছেন, সেই যে সেখান থেকে যে মুনাফার হারটা আসতেছে সেই হারটা ওনার প্রত্যাশিত 12% কে কভার করতেছে কিনা। ঠিক আছে, এটা আমরা মন্তব্যের জন্য কাজে লাগবে। অথবা প্রশ্ন চাইতে পারে যে কর্ণফুলী কোম্পানি লিমিটেডের পোর্টফোলিও প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো, বা পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করো, পোর্টফোলিও গড় মুনাফার হার নির্ণয় করো। ঠিক আছে, তাহলে স্পষ্ট করে বললে তো ভালো, না বললে এরকম বলতে পারে পোর্টফোলিও বিনিয়োগের যৌক্তিকতা বিশ্লেষণ করো। গ নাম্বার বলেছে কর্ণফুলী কোম্পানি লিমিটেডের নতুন পোর্টফোলিও গঠন কি তার জন্য কম ঝুঁকিপূর্ণ হবে। এই খেয়াল করো, এই নতুন তার জন্য কি নতুন পোর্টফোলিও গঠন তার জন্য কি কম ঝুঁকিপূর্ণ হবে অথবা তার জন্য কি বেশি ঝুঁকিপূর্ণ হবে, এরকম যদি মন্তব্য দেয় তাহলে মনে রাখতে হবে এখানে চাওয়া হয়েছে পোর্টফোলিও ঝুঁকি। এই পোর্টফোলিও ঝুঁকি মানে হচ্ছে কিন্তু পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি। আমি তো বলেছিলাম যে পোর্টফোলিও ঝুঁকি আর পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি হচ্ছে আমাদের একই কথা। ঠিক আছে, তো এখানে কিন্তু স্পষ্ট করে বলেনি প্রথম লাইনটিতে যে পোর্টফোলিও ঝুঁকি বের করো, কিন্তু আমাকে বুঝে নিতে হবে যে যেহেতু ঝুঁকির কথাটা বলা আছে পোর্টফোলিওর ক্ষেত্রে, তাহলে ধরে নিতে হবে পোর্টফোলিও ঝুঁকি। আর যদি সরাসরি বলে দেয় পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি, তাহলে আমার জন্য একই কথা। ঠিক আছে, এই পোর্টফোলিও অঙ্কে কিন্তু সিবির তেমন মানে মেইন অঙ্কে সিবির কাজ লাগে না যদি সিবির পরিমাণ চায়। ঠিক আছে, তারপরেও যদি প্রশ্নে কথা বলে যে কোন প্রতিষ্ঠান অধিক ঝুঁকিপূর্ণ, পোর্টফোলিও না বলে এই পোর্টফোলিও ওয়ার্ডটা ব্যবহার না করে, তাহলে কিন্তু মনে রাখতে হবে কোম্পানি এ এবং কোম্পানি বি এর সিবি বের করতে হবে। ঠিক আছে, আগের অঙ্কের মতো এরকম অঙ্ক আমি একটু পরে আলোচনা করবো ইনশাল্লাহ, তোমরা পুরো ক্লাসে থাকবে। তোমরা ক্লাসটি শেয়ার করে দিও, 25টা শেয়ার হয়েছে মাত্র এখন পর্যন্ত। তোমরা ক্লাসটি শেয়ার করে দাও, তোমাদেরই অনেক উপকার হবে। অনেক বন্ধু ফ্রেন্ড সার্কেল আছে যারা অধ্যায়টি সম্পর্কে পুরোপুরি ধারণা নেই, মোটামুটি পারলেও তো অবশ্যই এখান থেকে সে কিন্তু 100% ভালো একটি প্রস্তুতি নিয়ে যেতে পারবে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি এই অঙ্কের সমাধানটিতে। মডেল অঙ্ক 3 আমি এখানে ক নাম্বার রিকোয়ারমেন্ট এবং খ নাম্বার রিকোয়ারমেন্ট রেখেছি, যদি জায়গা করতে পারি। দেখো এখানে বলা হচ্ছে এ ও বি এর প্রত্যাশিত আয়ের হার, তাহলে আমরা কোম্পানি এ ও বের করবো, কোম্পানি বি ও বের করবো। অঙ্কটাতে সম্ভাবনা রয়েছে পিআই, সম্ভাবনা থাকলে কিন্তু আমাদের সূত্র ব্যবহার করতে হয় সম্ভাবনা দিয়ে। ঠিক আছে, আমি এখানে বের করতেছি ক নাম্বার। ঠিক আছে, যেহেতু আমরা কোম্পানি এ বি দুইটি বের করবো, তো আমরা সরাসরি এভাবে লিখতে পারি কোম্পানি এ এর প্রত্যাশিত আয়ের হার নির্ণয়, কোম্পানি বি এর প্রত্যাশিত আয়ের হার নির্ণয়। ঠিক আছে, এই কোম্পানি এ এর প্রত্যাশিত আয়ের হার নির্ণয়। তো প্রত্যাশিত আয়ের হারকে আমরা কি বলবো, আমরা জানি এই আর বার, এখানে এ লিখবো। এই পোর্টফোলিও অঙ্কে কিন্তু আমরা এর আগের দুইটি অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমি এ বা ক লিখতে বলিনি, কিন্তু পোর্টফোলিও অঙ্কে তোমাকে লিখতে হবে, না লিখলে পোর্টফোলিওর সূত্রটাতে ঝামেলা হয়ে যাবে, মানে তুমি চিনতে অসুবিধা হয়ে যাবে। দেখো আর বার এ, স্যার আর বার এ বের করলেন, আর বার এ তাহলে কি আর বার দিলেন সেম আগের মতো, এ দিলেন কেন, এ হচ্ছে কোম্পানি এ কে বোঝানোর জন্য। ঠিক আছে, যেহেতু সম্ভাবনার সূত্র, তাহলে কি লিখবো সামেশন আর আই ইন্টু পি আই, শেষ। তো সামেশন আর আই কত, এই আর আই হচ্ছে আমাদের এই আয়ের হার হচ্ছে আর আই, সবাই জানো। তাহলে 14 সাথে গুণ দিব 0.20, এই 14 গুণ 0.20 প্লাস 18 গুণ 0.30, তারপর হচ্ছে প্লাস 15 গুণ 0.50। ঠিক আছে, তাহলে আমরা এখানে 2.8, 5.4, 7.5, তাহলে 2.8 প্লাস হচ্ছে 5.4 প্লাস হচ্ছে 7.5। আমি মুখে মুখে ক্যালকুলেশন করছি, মাঝে মাঝে যদি ভুল হয় তাহলে আমাকে ধরে দিতে পারো, অথবা তোমরা নিজে সমাধান করে নিও। এখানে 15.70%। আরবার এ বের করলাম, স্যার আরবার বি বের করবেন না? হ্যাঁ, আমরা আরবার বি বের করবো। এখন আমরা এখন আরবার বি বের করবো। কোম্পানি বি এর প্রত্যাশিত আয়ের হার নির্ণয়। এখন লিখবো, আমরা জানি আর বার বি সমান, বি দিলাম কেন, কোম্পানি বি কে বোঝানোর জন্য, সামেশন আর আই ইন্টু পি আই। এই সামেশন আর আই ইন্টু পি আই এর ক্ষেত্রে আমরা কোম্পানি বি ব্যবহার করব। 13 সাথে আমরা গুণ দিব, আমরা এখন এটার সাথে এই সম্ভাবনা গুণ দিব। ঠিক আছে,
এই 13 গুণ 0.20 প্লাস 10 গুণ 0.30 প্লাস 12 গুণ 0.50 2.6 3 6 11.60%। এই হচ্ছে আমাদের আর বার বি। আমাদের ক নাম্বার রিকোয়ারমেন্টের তো শেষ হয়েছে। ঠিক আছে, আমি এখন তোমাদের লাল কালার দিয়ে আমি এখানে খ নাম্বার রিকোয়ারমেন্টে করে দিচ্ছি, যে জায়গা আছে এখানে। আমি খ নাম্বার রিকোয়ারমেন্টটি উপরে করছি, তোমরা এই দাগের উপরে করছি। ঠিক আছে, খেয়াল করো আমাদের এই খ নাম্বার রিকোয়ারমেন্টটি কত ছোট। পোর্টফোলিও বিনিয়োগ বের করতে বলছে, মানে পোর্টফোলিও বিনিয়োগের আয়ের হার, মানে পোর্টফোলিও আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার। ঠিক আছে, দেখো আমরা জানি পোর্টফোলিও আয়ের হার, আয়ের হারের সূত্র কি, এটা আমরা কি বলবো, আর বার পি, পি দিয়ে পোর্টফোলিও বোঝানো হয়। ঠিক আছে, এই আর বার এ ইন্টু ডব্লিউ এ প্লাস আর বার বি ইন্টু ডব্লিউ বি। ঠিক আছে, শুধু প্লাস করে দিলে চলবে। এই আর বার এ কত বের করেছিলাম আমরা এখানে 15.70, 15.70। এটার সাথে আমরা গুণ দিব কি ডব্লিউ এ। স্যার ডব্লিউ আমি বিস্তারিতটা একটু পরে আলোচনা করবো, যেহেতু এখানে জায়গা কম, আমি আলোচনা করছি না। দেখো এই ডব্লিউ এর মান হচ্ছে 60 আর বি এর মান হচ্ছে 40, আমরা এটা ব্যবহার করে ফেলছি। আর যখন টাকা দেওয়া থাকবে কিভাবে বের করতে হবে সেটা আমি পরের পেজে বুঝিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমরা দশমিকে নিয়ে নিব 0.60। ঠিক আছে, আর আর বার বি এর মান কত ছিল আমাদের 11.60, সেটাকে আমরা গুণ দিব ডব্লিউ বি দিয়ে। ডব্লিউ বি কত 0.40। তাহলে আমরা এইখানে এই 15.7 ইন্টু হচ্ছে 0.6 গুণ দিলে হচ্ছে এই 9.42, এরপর হচ্ছে আমাদের 11.6 গুণ হচ্ছে 0.4, 4.64। এখানে 14.06%। তাহলে আমি এখানে তোমাদেরকে প্রথম বলেছিলাম যে পোর্টফোলিও বিনিয়োগ কেন করি আমরা, কেন মন্তব্য দিব। ঠিক আছে, দেখো আমি কিন্তু এ প্রকল্পে আমি অন্যটি কালার ব্যবহার করছি কথা বলার ক্ষেত্রে, তোমরা একটু খেয়াল করো। আমি এখানে কালো কালারটি ব্যবহার করছি। খেয়াল করো, আমি যখন আর বার এ বের করেছিলাম তখন কিন্তু আমার পোর্টফোলিও আয়ের হার, মানে আমার আর বার এর আয়ের হার ছিল 15%। কিন্তু আমি যখন বি তেও বিনিয়োগ করলাম, এর পাশাপাশি আমি এ রেখে বি তে আরেকটা বিনিয়োগ করলাম, তখন সেখানে তোমার আয়ের হার হচ্ছে 11.60%। ঠিক আছে, এখন আমি কিন্তু দুই প্রকল্পে বিনিয়োগ করেছি। এখন এক প্রকল্পে 30,000 টাকা বিনিয়োগ করেছি, আরেক প্রকল্পে আমি 20,000 টাকা বিনিয়োগ করেছি। আমি যখন দুই প্রকল্পে বিনিয়োগ করলাম সেই ক্ষেত্রে কিন্তু আমার দুই প্রকল্পের আয়ের হার কিন্তু এখন একরকম থাকবে না, কারণ আমার একটা রেজাল্ট ভালো আর একটা রেজাল্ট একটু দুর্বল। দুটো অ্যাভারেজ করলে কি হয়ে যাবে, একটা অ্যাভারেজ রেজাল্ট চলে আসবে। এই অ্যাভারেজ রেজাল্টটা করার জন্য আমার কি লাগবে, পোর্টফোলিও আয়ের হার বের করতে হবে। সেখানে কিন্তু আমি দেখো যার যার আয়ের হারের সাথে তার ওয়েট গুণ দিব। যেমন এখানে 15.70 সাথে আমরা এখানে কোম্পানি এর ওয়েট হচ্ছে আমাদের 60%, সেটা গুণ দিব। তারপর আর বার বি 11.60 সাথে আমরা 0.60 বা 40% যেটা বি কোম্পানি, সেটা দশমিকে নিয়ে ব্যবহার করব। দুটির ওয়েট কিন্তু আমরা আলাদা আলাদা দুটির সাথে গুণ দিয়ে তারপর যখন যোগ করেছি তখন যেটা বের হচ্ছে 14.6006, সেটা কিন্তু আমার পোর্টফোলিও আয়ের হার, অর্থাৎ দুই প্রকল্পের অ্যাভারেজ আমার টাকা অনুযায়ী, আমার টাকার ওয়েট অনুযায়ী সেখানে যে আয়ের হার বের হয়েছে সেটা হচ্ছে 14.06%। ঠিক আছে, তাহলে আমি দুই প্রকল্পে বিনিয়োগ করলে আমার অ্যাভারেজে যে আয়টা আসবে সেটা আসবে 14.06। কিন্তু আমার মন্তব্যে কিন্তু বলা ছিল যে আমি 12% হলে পোর্টফোলিও আয়ের হার যৌক্তিক কিনা। ঠিক আছে, তো আমি মন্তব্যটা বলছি, তোমরা মন্তব্যটা লিখে নিবে। এখানে কিন্তু মন্তব্য অবশ্যই লিখতে হবে যদি মন্তব্য চাওয়া হয়, এই যে যৌক্তিকতা বিশ্লেষণ করতে বলছে। তাহলে প্রশ্নে কিন্তু আমি মডেল অঙ্ক হিসেবে আমি একাধিক প্রশ্ন রাখছি, ক খ গ ঘ রাখছি বা ক খ গ রাখছি, কিন্তু পরীক্ষা কিন্তু মাত্র দুইটি প্রশ্ন আসবে, গতে একটি, ঘতে একটি। ঠিক আছে, তখন কিন্তু তুমি দ্বিতীয় অঙ্কতে কিন্তু মন্তব্য দিতে হবে। ঠিক আছে, মন্তব্য, এই মন্তব্যের ক্ষেত্রে কি হবে আমি বলে দিচ্ছি।
আমরা বলবো এখন মন্তব্যটার ক্ষেত্রে যে প্রকল্প, এখন তো প্রকল্প একটিকে বলা যাবে না যেহেতু পোর্টফোলিও বিনিয়োগ করেছে। আমরা এখন মন্তব্যে বলবো যে কর্ণফুলী লিমিটেডের পোর্টফোলিও বিনিয়োগের সিদ্ধান্ত যৌক্তিক। আমি আবার বলছি, কর্ণফুলী লিমিটেডের পোর্টফোলিও বিনিয়োগ সিদ্ধান্ত যৌক্তিক, কারণ পোর্টফোলিও আয়ের হার 14.06%, যা প্রত্যাশিত আয়ের হার 12% অপেক্ষা বেশি। তাই প্রত্যাশিত আয়ের হার থেকে যদি পোর্টফোলিও আয়ের হারটা বড় হয় তাহলে সেটি যৌক্তিক, এই পোর্টফোলিও ভালো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর ছোট হলে সেটা যৌক্তিক নয় বা বিনিয়োগ করা উচিত নয়, এরকম চাইতে পারে, ঠিক আছে। আমরা আজকের প্রশ্নে গ নাম্বার রিকোয়ারমেন্ট, কর্ণফুলী লিমিটেড কোম্পানি লিমিটেডের নতুন পোর্টফোলিও কি তাদের জন্য কম ঝুঁকিপূর্ণ হবে, মানে নতুন পোর্টফোলিও কম ঝুঁকিপূর্ণ হবে কিনা। তাহলে আমরা কি বলেছিলাম যে পোর্টফোলিও ঝুঁকি বের করব, যেটা আমরা এখন পর্যন্ত করিনি। তাহলে পোর্টফোলিও ঝুঁকি যদি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে এই গ নাম্বার প্রথমে আমরা বের করতে হবে এই কোম্পানি এ, ঠিক আছে। কোম্পানি এ এর আদর্শ বিচ্যুতি বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো যে সিগমা এ, আমরা জানি লিখছি না, জায়গা কম এই কারণে। সূত্রটি হচ্ছে সামেশন আর আই মাইনাস আর বার উপর হোল স্কয়ার ইন্টু হচ্ছে পি আই, ঠিক আছে। এখন এই সামেশন আমরা এটা বের করব, তারপর কোম্পানি বি বের করব। কোম্পানি বি এর আদর্শ বিচ্যুতি নির্ণয়, আদর্শ বিচ্যুতি বের করব, সিগমা বি সামেশন, তোমরা প্রত্যেকটার আগে আমরা জানি লিখে নিও, আর আই মাইনাস আর বার উপর হোল স্কয়ার ইন্টু পি আই। আমরা দুই কোম্পানির আদর্শ বিচ্যুতি দুইবার এখন বের করে নিব, ঠিক আছে। ছোট করে লিখে হলে বের করে নিব। বের করার পরে দুইটি রেজাল্ট নিয়ে আমরা বের করব পোর্টফোলিও ঝুঁকি। তোমরা আমাকে একটু আদর্শ বিচ্যুতির মানগুলো যদি বের করে দিতে পারো, এটা আমি লিখছি। তাহলে আমরা এখন আর বার এর মান কত ছিল, আমরা একটু দেখে আসি আর বার এর মান কত ছিল। এই আর বার এর মান ছিল 15.70 আর আর বার বির মান ছিল 11.60, ঠিক আছে। তাহলে আর বার যদি থাকে তাহলে আমাদের এখানে এই কোম্পানির কাজগুলো করব এখন। এই দেখো 14% মাইনাস আমাদের 15.70 উপর হচ্ছে স্কোয়ার গুণ হচ্ছে প্রথমে পি আই হচ্ছে 0.20 একটি কাজ শেষ করলাম। দ্বিতীয়টি হচ্ছে 18 মাইনাস 15.70 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে 0.30 প্লাস 3 নাম্বারটা হচ্ছে 15, এই 15 মাইনাস 15.70 উপরে স্কোয়ার গুণ হচ্ছে 0.50, ঠিক আছে। 0.5 লেখলেও হবে, 5 দিয়ে 50 বোঝায়। এই তিনটি পার্ট আমি এ কোম্পানির কাজ করতেছি এখন, হ্যাঁ এক কোম্পানির কাজ করতেছি। এই 14 মাইনাস 15.70 উপরে স্কোয়ার ইন্টু হচ্ছে 0.20, তাহলে 5.78। তৃতীয়টি 18 মাইনাস 15.70 উপরে স্কোয়ার গুণ হচ্ছে 0.30, এটা হচ্ছে 1.587। এরপর হচ্ছে 15 মাইনাস 15.70 উপরে স্কোয়ার গুণ হচ্ছে 0.5
0.245 এই সবগুলো যোগ করে আমরা এখন কি করব, রুট ওভার করব। যোগ হচ্ছে 1.587, এর সাথে যোগ হচ্ছে প্রথমটি 5.78, তার যোগ হচ্ছে 0.245, শুধু যোগ করলে হচ্ছে 7.612। সেটাই যদি রুট ওভার করি তাহলে বের হবে 2.76%। তাহলে প্রথম পোর্টফোলিও পেলাম, আদর্শ বিচ্যুতি পেলাম আমরা 2.76। আমরা এখন প্রকল্প বি এর আদর্শ বিচ্যুতি বের করবো। আমি এখানে পাশে বের করতেছি কারণ আমি এখানে জায়গা দেখতেছি যেন আমাদের পোর্টফোলিও ঝুঁকিটা বের করতে পারি খুব সহজে। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি প্রকল্প বি। এখানে এই অঙ্কটা অনেক বড়, আসলে এত বড় অঙ্ক তো পরীক্ষা দিবে না, জাস্ট আমি তোমাদের বোঝাচ্ছি যে পোর্টফোলিও ঝুঁকি বা পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি যদি পরীক্ষায় চাই তাহলে আমাদের এই দুটি মান লাগবে। যদি এই দুটি মান দেওয়া থাকে আমি পরবর্তী মডেল অঙ্কগুলোর মধ্যে কিন্তু এই মানগুলো থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা চলে যাচ্ছি এখন এই প্রকল্প বিতে। বি এর ক্ষেত্রে আমরা এই কোম্পানি বি ব্যবহার করব। তাহলে 13 মাইনাস বি এর কিন্তু 11.60 মানে আর বারের মান ইন্টু হচ্ছে 0.20 প্লাস দ্বিতীয় লাইনে হচ্ছে আমাদের 10 মাইনাস 11.60 উপরে স্কোয়ার গুণ হচ্ছে 0.30, 3 নাম্বারটা হচ্ছে 12 মাইনাস 11.60 উপরে স্কোয়ার গুণ হচ্ছে 0.50। আমরা এটার উপর রুট ওভার করবো। ঠিক আছে, তাহলে 13 মাইনাস 11.6 স্কোয়ার করব, গুণ দিব 0.20 দিয়ে, তাহলে 0.0392 392। তারপর 10 মাইনাস 11.60 উপরে স্কোয়ার ইন্টু হচ্ছে 0.3 0.768। তারপর হচ্ছে 12 মাইনাস 11.60 উপরে স্কোয়ার গুণ হচ্ছে 0.5, এখানে 0.08। এই সবগুলো যোগ করে যদি আমরা রুট ওভার করি তাহলে কত হয়, 0.768 প্লাস 0.392, তাহলে হচ্ছে 1.24। এটা যদি রুট ওভার করি আমরা তাহলে বের হবে 1.11%। ঠিক আছে, দশমিকের পর আরো আছে, আমরা জাস্ট দুইটা করে নিলাম। তাহলে আমরা এই দুটি প্রকল্পের বা দুটি কোম্পানির আমরা আর সিগমা এ এবং সিগমা বি বের করেছি। এখন আমরা বের করব পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি। দেখো আমরা জানি, আমি কালো কলম দিয়ে লিখছি, আমরা জানি পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি, এটাকে আমরা পোর্টফোলিও আদর্শ বিচ্যুতিও বলতে পারবো বা পোর্টফোলিও ঝুঁকিও বলতে পারবো। পোর্টফোলিও ঝুঁকি নির্ণয়। আমার কারেন্ট বিদ্যুৎ সংযোগ চলে গেছে, আমার যদি কোনো কারণে ল্যাপটপ বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ক্লাসটা বন্ধ হয়ে যাবে নিজে নিজে। ঠিক আছে, আমরা সিগমা পি নির্ণয় করতেছি। হ্যাঁ, দেখো সিগমা পি এটা বের করি কিভাবে, প্রথম রুট ওভার দিয়ে নিচ্ছি আমি, একটু মনোযোগ সহকারে খেয়াল করুন। আজকের অঙ্কে আমি পোর্টফোলিও ঝুঁকি চাওয়ার পর আমি এখানে কোরিলেশন দেইনি, একটা তথ্য মিসিং আছে, তো তথ্যটা একটু লিখে নাও যে সহ সম্বন্ধ হচ্ছে আমাদের 0.90। ঠিক আছে, এই সহসম্বন্ধ 0.90
ধরে আমরা অঙ্কটা করব, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন সূত্র কি লিখবো, সিগমা এ স্কোয়ার ইন্টু ডব্লিউ এ স্কোয়ার, সিগমা প্লাস চিহ্ন দিয়ে সিগমা বি স্কোয়ার ডব্লিউ বি স্কোয়ার প্লাস 2 গুণ সিগমা এ সিগমা বি ডব্লিউ এ ডব্লিউ বি ইন্টু হচ্ছে আর এ বি। এই তথ্যটি আমার অঙ্কে ছিল না, যেহেতু আমি আরেকটা অঙ্ক থেকে এটা বানিয়েছিলাম, সেটা কিন্তু এখন তোমাদেরকে আমি এই যে এই সহজ সম্বন্ধ দিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে। তো আমরা এখন মানগুলো কিভাবে বসাবো, পরীক্ষায় এই ক্যালকুলেশনটা অনেকেই প্যাচ লাগিয়ে দাও, আমি তোমাদের কিভাবে সহজে প্যাচ লাগবে না সেটি বলে দিচ্ছি, যেন সহজে প্যাচ না লাগে সেটি বলে দিচ্ছি। স্যার যদি ওয়েট না দেয় তাহলে ওয়েট কিভাবে বের করবো? হ্যাঁ, অবশ্যই পোর্টফোলিওর ক্ষেত্রে ওয়েট থাকবেই থাকবে। যদি প্রশ্নে বলা থাকে যে পোর্টফোলিও সমানভাবে বিনিয়োগ করেন, তাহলে কিন্তু পোর্টফোলিও হবে 0.50, যদি সমানভাবে বললে, হ্যাঁ এরকম সমানভাবে যদি বলে তাহলে হবে 0.50 আর 0.50, ঠিক আছে, এই পোর্টফোলিও ডব্লিউর মান। আচ্ছা, আমি এখন এই সমানভাবে বললে, এই অঙ্কতে কিন্তু সমানভাবে না, এখানে এই অঙ্কতে কিন্তু 0.60 আর 0.40, ঠিক আছে। সিগমা এ কিন্তু বের করেছিলাম 2.76, দেখো 2.76, এটাকে আমরা কি করব, স্কোয়ার প্লাস প্লাস না সরি এটা গুণ হবে, আমরা চাইলে এটা গুণ চিহ্ন দিতে পারি, আবার চাইলে ফুটাও দিতে পারি, মানে গুণ চিহ্ন দিয়ে যেহেতু দশমিক আছে এখানে। ডব্লিউ এ, হ্যাঁ ডব্লিউ এ কত বলেছিলাম একটু আগে আমরা, যে 60% আর 40%, তাহলে হচ্ছে 0.60, এটাকে আমরা কি করব, স্কোয়ার করব, তাহলে আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে নিতে পারি, প্লাস ডব্লিউবি মান কত 1.11, এটাকে স্কোয়ার দিব, তারপর গুণ ডব্লিউবি এর মান হচ্ছে কত 0.40 বা 0.4, স্কোয়ার দিব, প্লাস এরপর আমরা দিব সূত্রের 2 গুণ সিগমা এর মান হচ্ছে 2.76, সিগমা বি এর মান হচ্ছে 1.11, তারপর গুণ হচ্ছে ডব্লিউ এর মান হচ্ছে 0.60, ডব্লিউ বি এর মান হচ্ছে 0.40, এবং আর এ বি হচ্ছে কোরিলেশন সহসম্বন্ধ 0.90, ঠিক আছে। এখন আমি এখানে সবগুলো যে এখানে যে কয়টা পার্ট আছে, পরীক্ষা কিভাবে তুমি মনে রাখবে প্যাচ না লাগবে সেটা দেখো একটু। এখানে দেখো এইখান থেকে এতটুকু একটা অংশ মধ্যে প্লাস চিহ্ন, এখান থেকে এতটুকু একটা অংশ মধ্যে প্লাস চিহ্ন, আর 2 থেকে এই পুরোটা একটি অংশ, এই 3টি অংশের কাজ তোমাকে কি করতে হবে, এখন একসাথে করতে হবে, আলাদা আলাদা করে 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 তারপর যোগ করে দিতে হবে। তাহলে আমরা এখন প্রথমে আমরা একসাথে যদি ক্যালকুলেটর একসাথে করা যায় 2.76 স্কোয়ার গুণ 0.60 স্কোয়ার দিলে একসাথে বের হয়ে যায় 2.74, এরপর 1.11 স্কোয়ার গুণ হচ্ছে 0.40 স্কোয়ার, তাহলে বের হয়ে যায় 0.1971, তারপর শেষেরটা হচ্ছে 2 গুণ 2.76 গুণ 1.11 গুণ 0.6 গুণ 0.40 গুণ 0.90, সবটি গুণ দিলে বের হয় 1.3235 বা 347, যোগ করি এখন সবগুলো, 2.74 যোগ হচ্ছে 0.1971 যোগ হচ্ছে 1.32347, 4.26057, সবগুলোকে রুট ওভার দিয়ে আনসার দিয়ে বের হবে 2.06। শেষ। এই হচ্ছে আমাদের পোর্টফোলিও ঝুঁকি। তা কিভাবে পোর্টফোলিও ঝুঁকি বের করতে হয় আমি এখানে আবার একটু কথা বলছি, যে পোর্টফোলিও ঝুঁকি বলো আর পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি বলো,
তো পোর্টফোলিও ঝুঁকি যে সব ক্ষেত্রে আমাকে অবশ্যই ওয়েটের মান দেওয়া থাকবে। আর ওয়েট কিভাবে বের করতে হয় সেটি আমি একটু বুঝিয়ে দিব। এখানে আমি যে অঙ্কটি সাজিয়েছি এই অঙ্কটি আসলে এত বড় অঙ্ক পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু এটা একটা আংশিক আসতে পারে, যেমন ক এবং খ আসতে পারে, গ নাম্বার নাও আসতে পারে। হ্যাঁ, কারণ হচ্ছে গ নাম্বার এত বড় পার্ট দিবে না, তারা সাধারণত আদর্শ বিচ্যুতি যেখানে বের করা থাকে সেখানে পোর্টফোলিও চায়। আমি একটু পরে তোমাদের পরের অঙ্কটিতে বুঝিয়ে দিচ্ছি কিরকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এখানে দেখো আমি ইচ্ছে করে প্রথম কোম্পানির, এখানে কোম্পানি ছিল কয়টি? দুইটি। এখানে কোম্পানি এ এর আমরা কিন্তু বের করেছি আদর্শ বিচ্যুতি, তারপর কোম্পানি বি এর আদর্শ বিচ্যুতি বের করেছি। দুইটি আদর্শ বিচ্যুতি নিয়ে কিন্তু আমরা এই পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি সাজিয়েছি, যেহেতু পোর্টফোলিও আদর্শ বিচ্যুতির মধ্যে আমাদের দুইটি কোম্পানিরই পোর্টফোলিও প্রয়োজন হয়, আদর্শ বিচ্যুতি প্রয়োজন হয়। তো এই আদর্শ বিচ্যুতির বিকল্প নাম হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি বা পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি। তো এটাও কিন্তু আমি বলে দিয়েছি। আর সহসম্বন্ধ অবশ্যই দেওয়া থাকবে পরীক্ষায় যদি পোর্টফোলিও চায়। ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কে সেখানে বলছে যে তার জন্য পোর্টফোলিও ঝুঁকি কম ঝুঁকিপূর্ণ কি না। ঠিক আছে, এখানে এরকম যদি বলে পোর্টফোলিও ঝুঁকির ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে এখানে তাদের এখানে মন্তব্য দেওয়ার মতন তথ্য নেই, যেহেতু অঙ্কটি অন্য একটা অঙ্ক থেকে বানিয়েছি, সেখানে মন্তব্য দেওয়ার তথ্য এখানে নেই। আমরা পরের অঙ্কে পেলে আমি দেখাচ্ছি তোমাদের। দেখো আমি পরের অঙ্কটাতে অঙ্ক নাম্বার 4-এ দেখো আমি কি তথ্য সাজিয়েছি, একটু খেয়াল করো। এই অঙ্ক নাম্বার 4-এর এই অঙ্কগুলোই যেন আমার কাছে মনে হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, সহসম্বন্ধ শুধু সম্বন্ধ একই কথা। আর আশা করা যায় এই চ্যাপ্টার থেকে দুটি অঙ্ক থাকবে, আর গতকাল যেটি করে সেখান থেকে দুটি অঙ্ক থাকবে। ঠিক আছে, এখানে মডেল অঙ্ক 4 একটু লক্ষ্য করো সবাই। এখানে সিকিউরিটি এ দেওয়া আছে, সিকিউরিটি বি দেওয়া আছে, কোম্পানি এ বির মতো। এখানে দেখো ই আর এ এবং ই আর বি দেওয়া আছে, এটাই মনে রাখবা আর বার। ঠিক আছে, আমি এটাকে লিখছি, দেখো আর বার এ আর বার বি। তুমি এত এত কষ্ট করে আমি যেটা বের করেছিলাম এখানে প্রশ্নে দেওয়া আছে। এই সিগমা এ সিগমা বি তো লেখাই আছে স্পষ্ট করে, এই সিগমা এ সিগমা বি, এই ডব্লিউ এ ডব্লিউ বি। ঠিক আছে, ও এর আগের অঙ্কে আমি বলেছিলাম যে ডব্লিউ এর মান না থাকলে কিভাবে বের করতে হয়, এটা বলিনি। আচ্ছা আমি একটু বলে দিচ্ছি। দেখো এর আগের অঙ্কের পার্টটাতে আমি চলে যাচ্ছি, একটু বুঝে আসছি। এখানে দেখো দুইটি প্রকল্প মিলে কত টাকা ছিল আমাদের? এই 30,000 আর 20,000। তাহলে এই 30,000 ছিল তাদের কোম্পানি এতে, হ্যাঁ, আর বিতে ছিল তার কত টাকা? 20,000। এই দুইটি যোগ করলে মোট কত হয়? 50,000। ঠিক আছে, এখন আমাদের ওয়েট এই ডব্লিউ এ বের করবো। ডব্লিউ আগে আমরা এটা বের করি, ডব্লিউ এ বের করবো। তাহলে মনে রাখবো এর টাকাটা থাকবে উপরে 30,000 আর নিচে থাকবে মোট টাকাটা, তাহলে বের হয়ে যাবে 0.660। ডব্লিউ বি বের করবো, তাহলে বি এর টাকা কত? 20,000। ঠিক আছে, এর ভাগ করবো মোট টাকা দিয়ে, তাহলে মোট টাকা দিয়ে যার যা টাকাকে ভাগ দিলেই বের হয়ে যাবে যার যার ওয়েট। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এ এর টাকা এবং বি এর টাকা যেটা দেওয়া ছিল, এই দুটো টাকা যোগ করলে মোট ক্যাপিটাল বের হবে, মোট বিনিয়োগ বের হয়। মোট বিনিয়োগ দিয়ে যার যা টাকাকে ভাগ দিলে যার যার ওয়েট বের হয়ে যায়, ডব্লিউ এ এবং ডব্লিউ বি। ঠিক আছে, যাকে আমি এটা মিসিং ছিল আলোচনা করে দিলাম। তাহলে এখন দেখো স্যার আমি এতক্ষণ যেটা বের করতাম এই জিনিসটা কিন্তু এখন বের করাই আছে। আর বার এ করা আছে, আর বার বি করা আছে, সিগমা এ করা আছে, সিগমা বি করা আছে, ডব্লিউ এ করা আছে, ডব্লিউ বি করা আছে। এবং এখানে অঙ্কের দেখো এখানে বলা আছে পোর্টফোলিও ঝুঁকি গত বছরের, যেখানে তাদের গত বছর এখানে গত বছরের দুটি সিকিউরিটির পোর্টফোলিও ঝুঁকি ছিল 15%। তাহলে আমাদের মন্তব্য দেওয়ার জন্য আমরা যখন পোর্টফোলিও ঝুঁকি বের করবো বা পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি বের করব, তখন আমরা গত বছরের যে পোর্টফোলিও ঝুঁকি 15% ছিল তার থেকে এই বছরটা কমেছে নাকি বেড়েছে সেটি দিয়ে মন্তব্য দিব। ঠিক আছে, যেটা আমরা এর আগে বলেছিলাম মন্তব্য কিভাবে দিতে হয়। তো এখানে সহসম্বন্ধ খেয়াল করো, এই সহসম্বন্ধ 0.30 সহসম্বন্ধ দেওয়া আছে। সহসম্বন্ধ হচ্ছে দুটি কোম্পানির মধ্যে সম্পর্ক কতটুকু সেটা সহসম্বন্ধ। ঠিক আছে, তাহলে এখন সহসম্বন্ধ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের আর এ বি, যেটা আর এ বি। আর এ বি কেন বলেছি? কারণ হচ্ছে আর হচ্ছে কোরিলেশন আর এ বি হচ্ছে দুটির মধ্যে, তাহলে দুটির মধ্যে এ এবং বি এর মধ্যে যে কোরিলেশন সেটি হচ্ছে সহসম্বন্ধ। এখন দেখো আমাদের ক নাম্বার বলছে জনাব আলহানের পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করো। তাহলে পোর্টফোলিও আয়ের হার বের করার জন্য আমাদের তেমন কোনো কষ্ট করতে হবে না, কারণ আর বার এ আর বার বি দেওয়া আছে। ডব্লিউ এ ডব্লিউ বি, ডব্লিউ এ ডব্লিউ বি এখানে দেওয়া আছে পয়েন্ট, এই যে 40% মানে 0.40, 60% মানে 0.60। ঠিক আছে, সিগমা এ হচ্ছে আমরা সিগমার মান যদি দশমিকে না থাকে, পূর্ণ সংখ্যা থাকে, আমরা দশমিকে নেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, সিগমার মান আমরা সবসময় এই অধ্যায়ের ক্ষেত্রে আমরা দুটি জিনিস কিন্তু খেয়াল রাখবো। ঠিক আছে, একটার মান হচ্ছে আমরা আর আই গুলোকে সবসময় সরি আর আইও না, এই অধ্যায়ে আমরা যেগুলো মনে রাখবো একটু খেয়াল করো, দশমিকে কোন মানগুলো মাস্ট বি নিয়ে নিব।
আমরা মাস্ট বি দশমিকে এই পি আই এর মান দশমিকে ব্যবহার করব এবং ডব্লিউ এর মান দশমিকে ব্যবহার করব। ঠিক আছে, এই দুটি মান আমরা কিসে ব্যবহার করব? দশমিক। তাহলে আমাদের অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। ঠিক আছে, এই পি আই এবং ডব্লিউ এর মান দশমিকে ব্যবহার করব। আচ্ছা, আমরা এখন চাওয়া হচ্ছে প্রশ্নে আমরা তাহলে চলে যাচ্ছি অঙ্কের সমাধানে। এখানে খেয়াল করে জনাব আলহানের নতুন পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করো। ঠিক আছে, আয়ের হার নির্ণয় করি। আমাদের এখানে তো আর বার আছে, এই আর বার এ হচ্ছে এটা, আর বার বি হচ্ছে কোনটা? এটা। আর ডব্লিউ এর মান হচ্ছে 0.40 আর 0.60, এটাকে বলেছিলাম। ঠিক আছে, তো আমরা জানি জায়গা আছে অনেক, আমরা জানি এই পোর্টফোলিও, এই যে পোর্টফোলিও আয়ের হার, পোর্টফোলিও আয়ের হার আর বার পি, আর বার পি দিয়ে পোর্টফোলিও বোঝানো হয়। দেখো সামেশন না আর বার এ ইন্টু ডব্লিউ এ প্লাস আর বার বি ইন্টু ডব্লিউ বি। দুটি আমরা ব্র্যাকেটও দিয়ে রাখতে পারি, ব্র্যাকেট ছাড়াও কোনো সমস্যা নেই, কিন্তু আলাদাভাবে কাজ করতে হবে। কিন্তু আর বার এর মান কত স্যার? আর বার এর মান হচ্ছে 0.7.5, ডব্লিউ কত? 0.40, একটা শেষ। আর বার বি কত স্যার? 10 আর 0.60, কত হয়? এটাকে যদি আমরা গুণ দিই তাহলে 3 হয়, মেবি 3 প্লাস হচ্ছে এখানে 6, তাহলে হচ্ছে আমাদের 9%। দেখো তাহলে আমরা এই যে পোর্টফোলিও আয়ের হার পেয়ে গেলাম 9%। তাহলে আমাদের কিন্তু দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্টে কি বলেছে? কারণ আমাদের কিন্তু আজকে আর বার এও করতে হয়নি, আর বার বিও করতে হয়নি। কেন করতে হয়নি? কারণ আর বার এ এবং বি এর মান প্রশ্নেই দেওয়া আছে। আরও কিভাবে প্রশ্নে দেওয়া থাকতে পারে সেটিও আমরা পরের অঙ্ক থেকে শিখবো, যে আরও কিভাবে প্রশ্নে আর বার এ বির মান কিভাবে লেখা থাকতে পারে। ঠিক আছে, ই আর এ দিয়ে বোঝানো হয়, আর বার এ, ই দিয়ে এক্সপেক্টেড রিটার্ন মানে প্রত্যাশিত আয়ের হারকে বোঝানো হয়। তাই দেখো নতুন পোর্টফোলিও গঠন কি তার জন্য কম ঝুঁকিপূর্ণ হবে? তাহলে কি বের করতে হবে বলতো? পোর্টফোলিও ঝুঁকি। আমরা জানি পোর্টফোলিও ঝুঁকি, একটু আগে করিয়েছিলাম এটা। এই যে পোর্টফোলিও ঝুঁকি মানে কি? সিগমা পি। একটু আগে যে রুট ওভার দিয়ে কাজটা করেছিলাম বড় সূত্রটি, সেটি এইটি। হ্যাঁ, দেখো সিগমা এ স্কোয়ার ডব্লিউ এ স্কোয়ার প্লাস সিগমা বি স্কোয়ার ডব্লিউ বি স্কোয়ার প্লাস 2 গুণ সিগমা এ সিগমা বি ডব্লিউ এ ডব্লিউ বি আর এ বি। একটু কিন্তু সেম সূত্রটি লিখেছিলাম আমি, এখন সেই মানটি এখন বসাচ্ছি। সিগমা এর মান কোনটি দেওয়া আছে? এখানে এই হচ্ছে সিগমা আর এই হচ্ছে ওয়েট, এই দুটি মান কাজে লাগবে আর এটা কাজে লাগবে। ঠিক আছে, সিগমা এর মান হচ্ছে 10 স্কোয়ার ইন্টু 0.40 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার ইন্টু 0.60 স্কোয়ার। আমরা বলেছি যে দশমিক ডব্লিউ এর মান দশমিক নিয়ে নিব। সিগমা এ হচ্ছে 10, সূত্রের আমরা প্রথম পার্ট শেষ করেছি। আমরা এখন এই যে 2 থেকে লিখব, 2 গুণ 10 গুণ 20 গুণ 0.40 0.60 গুণ হচ্ছে 0.30। আমি এখন যেই মানটি লিখেছি দেখো, এটা আমাদের প্রথম অংশটি, যেটা এই জায়গাটা, এটা হচ্ছে এই অংশটা, সেটা হচ্ছে এই জায়গাটা, মধ্যে কিন্তু প্লাস চিহ্ন, আর এখান থেকে এই জায়গাটা হচ্ছে আমাদের এখান থেকে এই অংশটা। তো আমরা কেন এভাবে পার্ট বাই পার্ট লিখবো? যেন আমাদের মনে থাকে। ঠিক আছে, আমাদের মনে রাখাটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরীক্ষার সময় সূত্রটি অনেকে মনেই রাখতে পারে না, আর পরীক্ষা এলোমেলো করে লিখে দিলে তখন ফিনান্সে নাম্বার দিবে না। ঠিক আছে, তো আমরা এখন এই মানটি কিন্তু একসাথে বের করে ফেলবো। এই তিনটি মান আমাদের এখন বের করবো, যেহেতু আমি 3 পার্ট করেছি। এখানে 10 স্কোয়ার দিব গুণ 0.40 স্কোয়ার। ঠিক আছে, তাহলে বের হয়ে যাবে 16 প্লাস 20 স্কোয়ার দিব গুণ 0.60 স্কোয়ার 144। তারপর হচ্ছে 2 গুণ 10 গুণ 20 গুণ 0.40 গুণ 0.60 গুণ 0.30 হচ্ছে আমাদের সহসম্বন্ধ।
তাহলে 28.8 এই তিনটি যোগ দিব, বের হয় 188.8। এটা রুট ওভার করবো আমরা, রুট ওভার করলে বের হয়ে যাবে আমাদের 13.74%। এখন মন্তব্য কিভাবে দিব স্যার? এই মন্তব্যটা কিন্তু এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার এখানে মন্তব্য দিব, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই অধ্যায় সম্পর্কিত তোমরা কিন্তু সেখানে আলোচনা মানে আমাকে প্রশ্ন করতে পারো। আমার মনে হয় না যে 1-1.5-2 ঘন্টার মধ্যে তোমরা এতগুলো প্রশ্ন করতে পারবে। আমি যেভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আশা করি এই একটি ক্লাসের মাধ্যমে এই অধ্যায়ের মোটামুটি খুঁটিনাটি জিনিসগুলো তোমরা আলোচনা মানে আয়ত্ত করে নিতে পারবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো, যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো এই অধ্যায় সম্পর্কিত। দেখো এখন আমাদের এই যে পোর্টফোলিও যে ঝুঁকিটা বের করেছি বা পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি বের করেছি, আমাদের কিন্তু বলা ছিল যে গত বছরের পোর্টফোলিও ঝুঁকি ছিল কত পার্সেন্ট? 15%। তাহলে এই 15% সাথে এই বছরের ঝুঁকি কত পার্সেন্ট? 13%। তাহলে আমরা ঝুঁকি কমেছে কিনা, কম ঝুঁকিপূর্ণ কিনা? তাহলে মন্তব্য কি চেয়েছিল? জনাব আলহানের নতুন পোর্টফোলিও কি তার জন্য কম ঝুঁকিপূর্ণ হবে? হ্যাঁ, আমরা বলবো যে মন্তব্যতে যে জনাব আলহানের নতুন পোর্টফোলিও গঠন তার জন্য কম ঝুঁকিপূর্ণ হবে, এই কথা বলে আমরা ফুল স্টপ দিব। তারপর লিখবো কারণ নতুন পোর্টফোলিও ঝুঁকি হচ্ছে 13.74%, যা পোর্টফোলিও বিগত বছরের বা গত বছরের পোর্টফোলিও ঝুঁকি 15% অপেক্ষা কম, তাই নতুন পোর্টফোলিও কম ঝুঁকিপূর্ণ হবে। ঠিক আছে, নতুন পোর্টফোলিও কি হবে? কম ঝুঁকিপূর্ণ হবে। আচ্ছা, তাহলে আমরা আশা করি এই অঙ্কের মাধ্যমে তোমরা পোর্টফোলিও সম্পর্কিত অনেকগুলো তথ্য জানতে পেরেছো। আচ্ছা, আমরা আরেকটি দেখো, এখানে আমি এই অঙ্কটির মধ্যে আরেকটি প্রশ্ন চাইতে পারি। স্যার কি চাইতে পারে স্যার? দেখো, ওয়াই কে অধিক ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেছেন মিসেস কিয়া, অথবা এখানে নামটা আমি অন্য অঙ্ক থেকে এনেছি তো তাই নামটা এখানে জনাব আলহান হবে। এখানে জনাব আলহান সিকিউরিটি বি হবে, ওয়াই না বলে বি। বি কে অধিক ঝুঁকিপূর্ণ বলেছেন। তো জনাব আলহান সিকিউরিটি বি কে অধিক ঝুঁকিপূর্ণ বলেছেন, উক্তিটি যথাযথ মূল্যায়ন করুন। স্যার অঙ্কটা তো পোর্টফোলিওর অঙ্ক, এই যে উপরে পোর্টফোলিও লেখা আছে বা আমাদের এখানে ওয়ার্ড দেওয়া আছে। স্যার পোর্টফোলিওর অঙ্কতে স্যার এরকম প্রশ্ন চাওয়ার মানে কি? এখানে তো পোর্টফোলিও ঝুঁকিও বলেনি, পোর্টফোলিও আদর্শ বিচ্যুতিও বলেনি। স্যার এখানে তো ঝুঁকি বলা আছে। যদি পোর্টফোলিও ঝুঁকি বলতো তাহলে ধরে নিতাম পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি চাওয়া হয়েছে, কিন্তু যেহেতু পোর্টফোলিও কথাটা ব্যবহারই করেনি, তাহলে আমাকে বুঝতে হবে যে এই অধ্যায়ে অধিক ঝুঁকিপূর্ণ, কম ঝুঁকিপূর্ণ, এখানে একটিকে যদি উল্লেখ করে যে সিকিউরিটি এ অধিক ঝুঁকিপূর্ণ, সিকিউরিটি বি অধিক ঝুঁকিপূর্ণ, বা সিকিউরিটি এ কম ঝুঁকিপূর্ণ, বা সিকিউরিটি বি কম ঝুঁকিপূর্ণ, কোনটিতে বিনিয়োগ করা উচিত, কোনটিতে বিনিয়োগ করা উচিত নয়, কোনটি এরকম যদি বলা থাকে, তাহলে মনে করতে হবে যে এখানে এটা পোর্টফোলিও নয়, কারণ পোর্টফোলিও মানে তো দুটি প্রকল্প একসাথে হবে। এখানে তো দুটি প্রকল্পে একসাথে নয়, আলাদা আলাদা মন্তব্য চাওয়া হচ্ছে। বি অধিক ঝুঁকিপূর্ণ, তার মানে এ থেকে বিটা এখানে আলাদা, তাহলে বুঝতে হবে এটা আমাদেরকে সিবি চাওয়া হয়েছে। ওই যে আমরা আগে সিবি করেছিলাম। তাহলে স্যার সিবি করার জন্য কি লাগে? আমরা তো জানি স্যার এটা হচ্ছে আমাদের এ আর বার এ, এটা হচ্ছে আর বার বি, এটা সিগমা এ, এটা সিগমা বি। এই চারটা জিনিস হলে কিন্তু আমরা সিবি হয়ে যায়। তাহলে দেখো আমরা কিভাবে করতে পারি কাজটা। তাহলে আমরা লিখবো সিকিউরিটি এ, সিকিউরিটি এ। হ্যাঁ, লিখবো আমরা জানি এই সিবি সমান সিকিউরিটি এ করতেছি, আমি চাইলে সিবি নিচে ছোট করতে এ লিখতে পারি। তাহলে আর বার এ, সরি সিগমা এ হবে উপরে, সিগমা এ আর বার এ ইন্টু 100, একটা পেয়ে যাব। তারপর সিকিউরিটি বি, আবার সেম আমরা জানি
সিবিবি, বি দিয়ে বি কোম্পানিকে বোঝানো, সিগমা বি আর বার বি ইন্টু 100। স্যার আমাদের কি এই এ বি কি লেখা ফরজ? না, এখানে যেহেতু যেহেতু পোর্টফোলিও অঙ্কে সিগমা এ সিগমা বি আর বার বি করে লিখতে হয়, যেহেতু এখানে দুটি প্রকল্প একসাথে কাজ করা হয়। যেহেতু আর সিবির ক্ষেত্রে যেহেতু আমি আলাদা প্রকল্প করতেছি, উপরে সিকিউরিটি এ সিকিউরিটি বি লিখলেও নিচে না লিখলেও চলে, তারপর সুন্দরের জন্য লিখলাম যেহেতু অঙ্কটাতে দেওয়া আছে। তো সিগমা এর মান কত? 10, আর বার কত? 7.5 ইন্টু 100। সিগমা বি, এই যে আমরা সিকিউরিটি বি এর কাজ করতেছি, এখানে সিগমা বি এর মান হচ্ছে 20, আর বার বি এর মান হচ্ছে কত আমাদের? 10 ইন্টু হচ্ছে 100। তাহলে মানটা আমরা এখানে পেয়ে যেতেছি উপরে 10 নিচে 7.5, 10 ভাগ হচ্ছে 7.5, তাহলে ইন্টু 100, 133.33%, আর এটা হচ্ছে আমাদের 200%। ঠিক আছে, 20 যদি উপরে হয় 20 ভাগ 10 ইন্টু 100, তাহলে 200%। তাহলে আমরা এখানে খেয়াল করো যে সিকিউরিটি বি যে অধিক ঝুঁকিপূর্ণ কথাটা বলেছেন, এটা তো আসলে অধিক ঝুঁকিপূর্ণ। কার থেকে? এ থেকে। কার থেকে? এ থেকে। এ থেকে সিকিউরিটি বি অধিক ঝুঁকিপূর্ণ, উক্তিটি কি যথার্থ? তাহলে আমরা বলবো যেমন সিকিউরিটি এ ছিল, এটা সিকিউরিটি বি হচ্ছে কত? 200। 200টা এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তাহলে আমরা এখন মন্তব্য দিব কিরকম, যে জনাব আলহানের সিকিউরিটি বি অধিক ঝুঁকিপূর্ণ, উক্তিটি যথার্থ, কারণ সিকিউরিটি বি এর বিভেদাঙ্ক 200%, যা সিকিউরিটি এ এর বিভেদাঙ্ক 133% অপেক্ষা বেশি, তাই সিকিউরিটি বি অধিক ঝুঁকিপূর্ণ। আর যদি বলতো সিকিউরিটি বি কম ঝুঁকিপূর্ণ, তাহলে বলতাম যে কম ঝুঁকিপূর্ণ এটা কি যথার্থ কিনা, তাহলে বলতাম না, সিকিউরিটি বি কম ঝুঁকিপূর্ণ, উক্তিটি যথার্থ নয়, কারণ সিকিউরিটি বি এর মান এ থেকে বেশি, তাই সিকিউরিটি বি অধিক ঝুঁকিপূর্ণ। তাহলে কিভাবে মন্তব্য চাইতে পারে সেটা কিন্তু আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, দেখো আজকে 5 নাম্বার অঙ্কে 5 নাম্বার অঙ্কে আমি কিছু গুরুত্বপূর্ণ আনকমন কিছু দিয়েছি, যে এটা তোমাদের জন্য আরো কাজে লাগবে। প্রথমত দেখো, ওনার উপার্জিত যে 100% অর্থ উনি এক্স এবং ওয়াই তে যথাক্রমে 30% এবং 70%, তাহলে ডব্লিউ এক্স হচ্ছে 0.30 আর ডব্লিউ ওয়াই হচ্ছে 0.70। ঠিক আছে, যেটা আমাদের পার্সেন্টেজ থেকে বুঝতে পারলাম। তারপর হচ্ছে যে প্রত্যাশিত আয়ের হার। স্যার প্রত্যাশিত আয়ের হার হচ্ছে আর বার। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে আর বার এক্স, এটা হচ্ছে আর বার ওয়াই। ঠিক আছে, পরিমিত ব্যবধান হচ্ছে আমার জন্য কি? সিগমা। তাহলে এটা হচ্ছে সিগমা এক্স সিগমা ওয়াই। পরীক্ষা কিন্তু এ বি দিয়ে আসবে এমন না, এখানে এক্স ওয়াই দিয়েও আসতে পারে। ঠিক আছে, আর এই যে সহসম্বন্ধর ইংরেজিতে সিউ আর থাকতে পারে, সিউ আর অথবা শুধু আর। আর সিউ বি থাকলে, আমি বলেছিলাম সিউ বি থাকলে কিন্তু আমাদের সূত্রতে কিন্তু 3টি জিনিসের মিসিং এ সিউ বির মানটি বসবে। মোট সূত্র করা বোঝানোর সময় আমি বুঝিয়ে দিয়ে আসছিলাম যে সিউ বি এর মান প্রশ্নে দেওয়া থাকবে, কোনো কারণে যদি দেওয়া থাকে প্রশ্ন কঠিন করার জন্য, তখন কিন্তু আমাদের 3টি মানের পরিবর্তে পোর্টফোলিও ঝুঁকির ক্ষেত্রে বা পোর্টফোলিও আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে আমাদের 3টি মানের পরিবর্তে সিউ বি বসবে সিউ আর এর পরিবর্তে। ঠিক আছে, আমরা সিউ আর এ বি, এটাকে কিন্তু আমরা আর এ বি লিখি। ঠিক আছে, আর সিউ বি কিন্তু ভিন্ন জিনিস। এখন তাহলে বলছে পোর্টফোলিও আয়ের হার, তাহলে আমরা একটু আগে বের করেছিলাম আর বার পি, এই যে আর বার এ ইন্টু ডব্লিউ এ, তারপর কি ছিল আর বার বি ইন্টু ডব্লিউ বি, এটি কিন্তু বোঝানো হয়েছে এখানে। ঠিক আছে, এই ক নাম্বারে। খ নাম্বার বলছে কি, একটু খেয়াল করো খ নাম্বারে কি চাওয়া হয়েছে। উদ্দীপকের সিকিউরিটি দুটি +1 থেকে -1 হলে, সরি সম্বন্ধ, সিকিউরিটি দুটির সহ সম্বন্ধ, এটা কথাটা আলাদা হয়ে গেছে, সহ সম্বন্ধ কথাটা আসবে। ঠিক আছে, এই সহ সম্বন্ধটা একসাথে, +1 থেকে -1 হলে, তাহলে স্যার সহ সম্বন্ধ তো আমরা জানি যে সহ সম্বন্ধ মানে হচ্ছে কোরিলেশন, মানে আর। দেখেন আর এর মান দেওয়া ছিল 1, তাহলে আমাদের একবার পোর্টফোলিও ঝুঁকির মানটা আমরা +1 দিয়ে করব, আরেকবার -1 দিয়ে করব, দুইবার করব। ঠিক আছে, আবার প্রশ্নে এরকমও চাইতে পারে যে
উদ্দীপকের সিকিউরিটি দুটির সহসম্বন্ধ ধনাত্মক ও ঋণাত্মক হলে পোর্টফোলিও ঝুঁকির মান নির্ণয় করো। অনার্স একটি অঙ্ক এরকম এসেছিল যে নেগেটিভ এন্ড পজিটিভ কথা বলা ছিল। ধনাত্মক বললে এখানে +1 হবে, আর ঋণাত্মক বললে -1 হবে। কার জায়গাতে? আর এর জায়গাতে, কোরিলেশনের জায়গাতে। কোন জায়গাটা? সূত্রের সবার শেষে যে আমরা আর লিখি সেখানে জাস্ট +1 দিয়ে গুণ হবে না তো -1 দিয়ে গুণ হবে। ঠিক আছে, -1 দিয়ে গুণ হলে শেষের অংশটি সবটা মাইনাস হয়ে যাবে। আমি একটু আগের অঙ্ক থেকে বুঝিয়ে আসছি, তোমরা একটু বুঝে নাও। +1 আর -1 এর ব্যবহারটা কি করতে হবে একটু দেখো। একটু খেয়াল করো, এখানে এই যে জায়গাটাতে আমি এই আগের অঙ্কের তথ্য আমি এখানে একটু বোঝাচ্ছি, একটু দেখো। এই জায়গাটাতে যেহেতু এটা কার মান, এটা কিন্তু আমাদের এই যে এটার মান, হ্যাঁ, আর এ বির মান। এই আর এ বির মান শুধু এখানে 1 লিখবা, একটা অঙ্কতে শুধু গুণ 1, আরেকটা অঙ্ক দেখবা গুণ -1। যদি গুণ -1 যখন তুমি দিবা তখন রেজাল্ট এরকম একটা ব্র্যাকেট দিয়ে দিবে, এবং এই পুরো অংশটুকু মাইনাসের সময় রেজাল্টটা এখানে মাইনাস চলে আসবে। ঠিক আছে, এখানে মাইনাস চলে আসবে পুরো রেজাল্টটাতে। যদি মাইনাসের হয় আর প্লাসের হলে কোনো চেঞ্জ হবে না, এই অঙ্কটার মতোই সেম হবে। 0.330 জায়গাতে শুধু 1 লিখবে। আর যখন মাইনাস দিবে তখন এই পুরো রেজাল্টটা গুণ দিলে রেজাল্ট আগে মাইনাস চিহ্ন দিয়ে দিবে, এখানে মাইনাস চিহ্ন হয়ে যাবে এই প্লাসের পরিবর্তে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, আশা করি তোমরা এই পার্ট থেকে আমি তোমাদের যা যা বুঝিয়েছি তোমরা সবগুলো বুঝতে পেরেছো। আমি আবারও সেই অঙ্কতে 5 নাম্বার অঙ্ক চলে গেছি। তাহলে আমরা এখানে 2 বার করব, সিগমা পিটা আমরা 2 বার করব। হ্যাঁ, কিভাবে লিখবো আমরা? যে এখানে 2 বার করব কাজটা, এই খতে গিয়ে যে লিখবো আমরা সহসম্বন্ধ +1 হলে পোর্টফোলিও ঝুঁকির মান নির্ণয়, আবার সহসম্বন্ধ -1 হলে পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ নির্ণয়। এই আশা করি তোমরা এই তথ্যের মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে অঙ্ক ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। ঠিক আছে, তাহলে আর একটা জিনিস জানতে পেরেছো, যদি পোর্টফোলিওর অঙ্কে আমাকে আর বার এবং সিগমার মান না দেয় তাহলে কিন্তু আমার আর বার এবং সিগমার মান আমাদের নিজের প্রয়োজনে বের করতে হবে, এবং সেগুলো কিন্তু এখানে এনে ব্যবহার করতে হবে যে আমাদের পুরো অঙ্কের ক্ষেত্রে, পোর্টফোলিওর ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তাহলে আমরা চাই যে পোর্টফোলিও অঙ্ক যদি আসে তাহলে যেন এই মানগুলো দিয়ে দেয়। ঠিক আছে, আর মানগুলো তারা বিভিন্নভাবে দিতে পারে। যদি কোনো কারণে এখানে আর বারের মানগুলো দশমিকে দেয় আমাদের অসুবিধা নেই, আমরা দশমিকের মানই ব্যবহার করব। আর পার্সেন্টে দিলে আমরা পার্সেন্টের মান সরাসরি ব্যবহার করবো, অসুবিধা নেই কোনো। ঠিক আছে, আমি তোমাদের আরো অঙ্ক করিয়েছিলাম আগে ম্যানুয়ালি। 5 নম্বর অঙ্কটি আমি একটু বোঝাচ্ছি। 5 নম্বর অঙ্কটি আসলে কি, 6 নম্বর অঙ্কটি। 6 নম্বর যে অঙ্কটি, সেই অঙ্কটিতে আমি দেখো আয়ের হার দিয়েছি, অর্থাৎ আর আই একবার এক্স এর ক্ষেত্রে, আবার ওয়াই এর ক্ষেত্রে আর সম্ভাবনা দিয়েছি। এই অঙ্কটিতে আমি সহসম্বন্ধ অঙ্কের উপরে দিয়েছি, আর বলেছিলাম যে পয়েন্ট দুটাতে তারা বিনিয়োগ করেন কিভাবে, 0.60 আর 0.40 হিসেবে। আর অঙ্কে বলেছিলাম যে এক্স এর আদর্শ বিচ্যুতি, তাহলে আমাদের আর বার এক্স বের করে সিগমা এক্স বের করতে হবে। ঠিক আছে, জাস্ট আমি বোঝার জন্য লিখতেছি, আর বার এক্স বের করে তারপর সিগমা এক্স লিখতে হবে। খ নাম্বারে বলেছে দুটি প্রকল্পের মধ্যে কোনটি অধিক ঝুঁকিপূর্ণ, তাহলে সিবি বের করতে হবে, কোনটার? দুইটারই। সিবি এ বের করতে হবে, এক্সও বের করতে হবে, আবার সিবি ওয়াই বের করতে হবে। ঠিক আছে, তারপরে পোর্টফোলিও প্রত্যাশিত আয়ের হার বের করতে বলে কি করতে হবে? পোর্টফোলিও প্রত্যাশিত আয়ের হার বের করার জন্য আমাদের কি করতে হবে? এই যে আর বার এক্স যে বের করেছিলাম, তারপর আর বার ওয়াই যে বের করেছিলাম, তারপর আমরা আর বার পি করতে হবে। আর বার এক্স ওয়াই যেহেতু এখানে মান নেই, তাহলে আর বার এক্স ওয়াই বের করে পি বের করতে হবে। এক্স ওয়াই কেন? আজকে প্রকল্পের নাম এক্স ওয়াই পি কিউ এ বি এইরকম কিন্তু থাকে। আর পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি করার জন্য আমাদের যেহেতু আমাদের সিবি বের করবো, এখানে সিবি বের করার জন্য কিন্তু আমাদের আগেই করা থাকবে সিগমা এক্স, তারপর হচ্ছে সিগমা ওয়াই, আর কি সিগমা পি। ঠিক আছে, এই পোর্টফোলিও করার জন্য আমাদের আগে দুইটি বের করে নিতে হবে। এখানে পোর্টফোলিও আর বার পি করার জন্য, যে পোর্টফোলিও আয়ের হার করার জন্য যেরকম আর বার এক্স আর বার ওয়াই করতে হবে, আমাদের সেম
আদর্শ বিচ্যুতি পোর্টফোলিও করার জন্য কিন্তু আমাদের আদর্শ বিচ্যুতি মানে কি বলে আদর্শ বিচ্যুতি এক্স এবং আদর্শ বিচ্যুতি ওয়াই মানে সিগমা এক্স ওয়াই করতে হবে। ঠিক আছে, করে কিন্তু আমাদের সিগমা পি করতে হবে। তো এই হচ্ছে এই অঙ্কটা অনেক বড় একটা অঙ্ক, তোমরা এই অঙ্কটা ট্রাই করতে পারো। যদি এই অঙ্কটা কেউ করো তাহলে কমেন্ট বক্সে দিবে, দিলে আমি সেই অঙ্কটি তোমাদের হয়েছে কিনা বা কেউ সঠিকভাবে হয়েছে কিনা সেটা আমি বলে দিব। ঠিক আছে, এই 6টি অঙ্কের মাধ্যমে আজকের ক্লাসটি আমি সাজিয়েছিলাম। যেহেতু আজকে অনেক বড় ক্লাস হয়ে গেছে, অনেক অঙ্ক, এত অঙ্ক আসলে করানো সম্ভব হয় না। আশা করি তোমরা আজকের ক্লাসটি মাধ্যমে তোমরা উপকৃত হতে পেরেছো। তো ক্লাসটি তোমরা শেয়ার করে দিও, যারা পরবর্তীতে দেখবে তোমরা অবশ্যই ক্লাসটি নিখুঁতভাবে দেখার চেষ্টা করো। ইনশাআল্লাহ তোমাদের জন্য দোয়া রইল। আমি চেষ্টা করব আগামী ক্লাসে অর্থের সমমূল্য যদি করাতে পারি, চেষ্টা করব করার জন্য। আর কোন কোন টপিকগুলো করাবো সেটি যদি তোমরা কমেন্ট বক্সে বলো আমার জন্য সুবিধা হয়, যে অর্থের সমমূল্যের কোন কোন টপিকগুলো বোঝানো প্রয়োজন বা তোমাদের জানতে চাও, আমি ইনশাআল্লাহ সেই টপিকগুলো বোঝানোর চেষ্টা করব। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।